সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাফিউদ্দিন আহমেদ বলছি। আমি ডিউডিসি ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের মডারেটর। আমার সাথে আজকে আছেন আমাদের ডিস্টিংগুইশ গেস্ট, দুজন গেস্ট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম সবাইকে। সরি, আমি রাফিউদ্দিন আহমেদ বলছি। ওকে, সরি। সো আজকে আমাদের যে এজেন্ডা, আমরা আজকে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইকের সেকেন্ড ডেতে আছি এবং এটাই হচ্ছে আজকে আমাদের ফাইনাল ডে। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম অ্যান্ড ইটস ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি ইন ওয়ার্ক প্লেস। সো গ্লোবালি এন্টারপ্রেনারশিপ উইক যেটা সেলিব্রেট হচ্ছে, সেখানে এটা ছিল এজেন্ডা, রাইট? সো আমরা সেকেন্ড ডেতে আছি। আজকে আমাদের সাথে আছেন টিনা এফ জাবিন, উনি ম্যানেজিং ডিরেক্টর স্টার্টআপ বাংলাদেশ। আমাদের সাথে আছেন মিস্টার আসিফ উদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। উনি পাশাপাশি আছেন ইএমকে সেন্টার অ্যাক্টিং ডিরেক্টর। আমাদের সাথে আছেন আবুল, খায়ের, মোহাম্মদ, হাফিজুল্লাহ খান, যিনি আছেন প্রজেক্ট ডিরেক্টর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইএসডিপি যেটাকে আমরা সংক্ষেপে বলি। উনি এবং এটা রান বাই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। অ্যান্ড আমাদের সাথে আছেন ফারহানা ইসলাম, উনি হেড অফ ইনোভেশন গ্রামীণ ফোন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক সামিটের সেকেন্ড ডেতে। সো ফারহানা কেমন আছেন? আসিফুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম সবাইকে। আসসালামু রাফি ভাই, ভালো আছি। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটু আমাদের টিনা এফ জাবিন ম্যাডাম একটু জানিয়েছেন ওনার একটু সাডেন মিটিং পড়ে গিয়েছে, সো শি মে জয়েন এনি টাইম। আর আবুল খায়ের, মোহাম্মদ, হাফিজুল্লাহ খান, ওনাদের বোধহয় এখন একটু যেহেতু ইয়ার এন্ড শেষের দিকে, ওনাদের একটু সাডেন মিটিং পড়ে। সো এটার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে ওনারা মানে জাস্ট যে কোনো সময় জয়েন করতে পারেন, এরকম একটা বলেছেন আমাকে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস অ্যাজ ওয়েল। আমাদের সাথে পরবর্তী 1 ঘন্টা থাকবেন। বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ নিয়ে যারা আসলে রিয়েলি কাজ করছেন, যারা এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম তৈরি করছেন, অনেকগুলো অথরিটি, অনেকগুলো বডিকে, অনেকগুলো স্টেক হোল্ডারকে যারা একসাথে নিয়ে কাজ করছেন, আচ্ছা আজকে আমরা ওনাদেরকে ইনভাইট করেছি এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ডিস্টিংগুইশ গেস্ট আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আমরা প্রথমেই শুনবো যে ইকোসিস্টেম কি, ইকোসিস্টেম কিভাবে কাজ করছে, এবং সেখানে গ্রামীণ ফোন, সেখানে ইএমকে সেন্টার, ইউল্যাব অনেক কাজ করে, কিভাবে কাজ করছে। সো আমাদের ঢাকা ভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব কিভাবে সেটার সাথে কোলাবোরেট করতে পারে, এরকম অনেক এজেন্ডা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। সো প্রথমে যাচ্ছি আসিফুদ্দিন ভাইয়ের কাছে। আসিফ ভাই, আপনি যদি একটু বলতেন ইএমকে সেন্টার থেকে আপনারা ইকোসিস্টেম এবং ইনক্লুশন, প্রথমে একটু ব্রড দিয়ে শুরু করি, দেন আমরা ন্যারো ডাউন করবো। তো সেম কোশ্চেন ফারহানা আপনার কাছেও জিজ্ঞেস করবো যে আপনারা ইকোসিস্টেম এবং ইনক্লুশনে ইউল্যাব এবং ইএমকে সেন্টার থেকে কি কাজ করছেন। ওভার টু ইউ আসিফ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ রাফি ভাই, and thank you for inviting me this session. এখন তো যেটা we have to understand যে entrepreneurship একটা মানে আমাদের ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের একটা কোর কম্পোনেন্ট হয়ে গেছে, এবং এই যে এন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেম এবং এন্টারপ্রেনিউরশিপ ইজ কাইন্ড অফ লিঙ্কড। আমি পরে হয়তো কোনো একটা সময় ডিটেলস আসবো যে আসলে এন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেমের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এবং এন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেমের একটা আসলে কিছু মিথ আছে যেগুলো আসলে উই নিড টু মানে কাইন্ড অফ ব্রেক ইট ডাউন, বাট উইল কাম টু দ্যাট লেটার। হাউএভার, ইএমকে সেন্টার সম্পর্কে একটু বলে নিই। আমি যেহেতু ইএমকে সেন্টার অ্যাক্টিং ডিরেক্টর, এডোডেম কেনেডি সেন্টার হচ্ছে বেসিক্যালি ইউ স্টেট গভর্নমেন্টের একটা প্রজেক্ট যেটা আমেরিকান এমবাসি এবং ইউল্যাব কো ম্যানেজ করে, এবং এখান থেকে এন্টারপ্রেনিউরশিপে আমরা ব্রড হেডে কয়েকটা কাজ করি। একটা হচ্ছে যে অবভিয়াসলি এন্টারপ্রেনিউরশিপ, পার্টিকুলারলি ইউথ এন্টারপ্রেনিয়রদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং সেখানে তাদের ফ্যাসিলিটেট করার জায়গাটা ওখানে আমরা কাজ করি এবং এখনো করছি। এটা একটা ইভেন ডিউরিং দ্য কোভিড পিরিয়ড ইন পার্টনারশিপ উইথ ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস অনলাইনে করছি। 2 নম্বর হচ্ছে আমরা এন্টারপ্রেনিউরশিপ একটা গ্র্যান্ট দিই প্রতি বছর, 10টা গ্র্যান্ট, অ্যাপ্রক্সিমেটলি $10,000 ইচ। কিন্তু এখানে একটু অন্যরকম যে আমরা উই অ্যাকচুয়ালি এনকারেজ খালি যে প্রোডাক্ট ইনোভেশন বা সার্ভিস ইনোভেশন তা না, যারা আর্টস কালচার এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে এন্টারপ্রেনিউরশিপ করতে চায়। যেমন ধরেন গত বছর একজন আমাদেরকে অ্যাপ্লিকেশন করেছিলেন যে আমাদের লালনের গানের অনেকগুলো ম্যানুস্ক্রিপ্ট এখনো মানে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টগুলো রয়ে গেছে, সেইগুলো ডকুমেন্টেশন করে সেটাকে মনিটাইজেশন করা। সো এরকম অনেক প্রপোজাল উই অ্যাকচুয়ালি টেক দ্যাট। এটা একটা 2 নাম্বার। আর 3 নাম্বার যেটা গ্র্যান্টের বাইরে যেটা, সেটা হচ্ছে যে ডিফারেন্ট সময় উই অ্যাকচুয়ালি
পার্টিকুলারলি ইনক্লুসিভ অন্টারপ্রেনিউরশিপে ওমেন অ্যান্ড যারা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, সেখানে উই গিভ স্পেশাল ফোকাস টু ট্রাই টু ব্রিং দ্যাম ইনটু দিস পিকচার। হাউএভার আমরা একটু শিফট করে যাচ্ছি, যেটা আপনি অন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেমের কথা বলেছেন। ফ্রম 2021 মানে 2020 আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে অক্টোবর 1 টু সেপ্টেম্বর 30। আমরা একটু সার্ভিস ডেলিভারি মোড থেকে বার হয়ে যেতে যাচ্ছি, এবং আমরা আসলে বেসিক্যালি উই থট দ্যাট উইথ ইএমকেস ক্যাপাসিটি ইকোসিস্টেমে যারা অন্যান্য প্লেয়ার আছে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে উই ক্যান প্লে সিগনিফিকেন্ট রোল ইন দ্যাট। আমার সাথে আসলে আমি ব্যক্তিগতভাবে অন্টারপ্রেনিউরশিপ নিয়ে কাজ করি 1998 থেকে। মাই ফার্স্ট জব at USAID started with entrepreneurship development, so this is a very passionate area, এবং inclusive entrepreneurship in particular is my area of expertise post conflict zone. However, যেটা বলছিলাম ইকোসিস্টেমের কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। একটা হচ্ছে যে ঢাকার পার্টিকুলার বাংলাদেশ ইকোসিস্টেম ম্যাপিং এর এখন পর্যন্ত কোনো প্রপার ম্যাপিং হয়নি। হ্যাঁ, সো আমরা উই অ্যাকচুয়ালি গট দ্য ফান্ডিং এন্ড উই অ্যাকচুয়ালি প্ল্যান্ড এভরিথিং। কোভিড এর কারণে যেটা আটকে গেছে, ওই নেক্সাস হাব যারা ভিয়েতনামের ইকোসিস্টেম ম্যাপিংটা করেছে তাদের সাথে কথাবার্তা চলছে, ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের। উই উইল অ্যাকচুয়ালি কম্পিটিটিভ বিট করবো। সো আমরা একটা ইকোসিস্টেম ম্যাপিং করতে চাই এন্ড উই ওয়ান্ট টু ডু ইট। এটা টিনাপার সাথে কথা চলছে, আই উইল টক অ্যাবাউট দ্যাট। Number one. Number two হচ্ছে যে so ecosystem mapping টা খুব important, because I think without the mapping we cannot move ahead with this. So এইটাতে কাজ করতে চাই। দুই নাম্বার হচ্ছে যে entrepreneurial education we would like to significantly contribute. সেটা we were planning to bring couple of entrepreneur senior faculty and experts from particularly from US and different parts just to cap এটাও, but we will actually continue that. Third হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে বুট ক্যাম্প and the module এবং এই জায়গাগুলোতে এখানে আমরা একটা আসলে বেসিক্যালি উই উড লাইক টু ব্রিং ইন আ স্ট্যান্ডার্ডাইজেশন, বিকজ ইএমকে তে যেটা হচ্ছে আমাদের ভেন্যুর কারণে এখানে প্রতিদিনই দেখা যাচ্ছে বুট ক্যাম্প হচ্ছে না। আমি বিং অ্যান ইন্টারেস্টেড অন্টারপ্রেনিউরশিপ পারসন, আই স্টেপ ইন, গিয়ে দেখি যে এক একটা এক এক রকম। সো হাউএভার, সো আমরা একটু যেটা বলছিলাম যে আমরা একটা ডিরেক্ট ডেলিভারি মোডে ছিলাম টিল 2020, এটা থাকবে, কিন্তু আমরা আসলে একটু এখন ব্রডার পলিসি লেভেলে উইড লাইক টু স্টার্ট উইথ দ্য ইকোসিস্টেম ম্যাপিং অ্যান্ড দেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ সার্ভিস প্রোভাইডার্স। এই দুটো হচ্ছে আমাদের এখন মেইন অবজেক্টিভ, তার সাথে গ্র্যান্ড প্রোগ্রামটা থাকবে আর কি বেসিক্যালি। জি, দ্যাটস ভেরি, মানে আপনি একদমে যেটা বলে গেলেন এটা আসলে আমি বলতে গেলে হয়তো 5-10 মিনিট লাগতো। সো আপনারা রেগুলার করেন এবং দ্যাটস ভেরি ইন্সপায়ারিং। আসলে মানে কোনো এরিয়া কভার করেননি, মানে এন্টারপ্রেনারশিপে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে একবার যারা শহরে থাকে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সকল এজ ব্র্যাকেট আপনারা অ্যাকচুয়ালি কভার করে ফেলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আমরা আরো শুনবো অবশ্যই। এবার যাচ্ছি ফারহানা ইসলাম আপনার কাছে। গ্রামীণ ফোন থেকে আপনাদের জিপি অ্যাক্সেলারেটর খুবই পপুলার। সো আমাদের এখানে যারা আছে এরা কিন্তু অনেকে ওয়েট করছে, আজকে তারা আপনার থেকে একটা বিশাল টেক অ্যাওয়ে নিবে। সো গ্রামীণ ফোন কিভাবে আসলে ইকোসিস্টেম এবং ইনক্লুশনে কাজ করছে যদি একটু আমাদের শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই আমাকে এই প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। ইটস ভেরি ইন্সপায়ারিং আপনারা যে এই সেশনটা, এই সিজনটা রান করছেন এই এন্টারপ্রেনিউরশিপ উইকে, অ্যান্ড এরকম ধরনের আসলে ইন্সপায়ারিং ইভেন্ট খুব প্রয়োজন আমাদের ইউথের জন্য। তাদের স্পিরিটটাকে আপলিফট করার জন্য আমার মনে হয় যে এই ধরনের সেশনস ইটস ভেরি রিকোয়ার্ড। এবং এখানে আপনি আমাকে নিয়ে আসছেন ফ্রম গ্রামীণ ফোন, সো আই এম ভেরি হ্যাপি টু শেয়ার স্টোরিজ অফ জিপি অ্যাক্সেলারেটর with all the youth who is watching. সো এখানে আমি বলবো যে গ্রামীণ ফোন অ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট ইন্ডাস্ট্রি প্লেয়ার, আমরা এখানে এই ইকোসিস্টেমে উইভ বিন ওয়ার্কিং ফর কোয়াইট আ ওয়াইল। আমরা 5 বছর ধরে জিপিএটা রান করছি, অ্যাক্সেলারেটর রান করছি। এখানে আমাদের বেশ অনেক গ্র্যাজুয়েট আমাদের এই প্রোগ্রাম থেকে বের হয়ে এসছে। সো আমরা যেটা করি এইখানে থ্রু জিপি অ্যাক্সেলারেটর আমরা একটা ইনকিউবেশন প্রোগ্রাম রান করি। এখানে আমরা মেন্টরশিপ করি, আমাদের গ্রামীণ ফোনের ইন হাউস মেন্টরস থাকে, এক্সটার্নাল মেন্টরস থাকে, গ্লোবাল মেন্টরদেরকে আমরা নিয়ে আসি, সো দ্যাট আমরা অ্যাকচুয়ালি যারা এই প্যাশনেট এন্টারপ্রেনিউরস আছে বা যারা প্যাশনেট ইউথ আছে তাদের আইডিয়াগুলোকে কিভাবে আমরা আরও শেপ আপ করতে সাপোর্ট দিতে পারি, রিয়েলি একটা প্রোডাক্ট মার্কেট ফিটের দিকে তাদেরকে নিয়ে যেতে পারি, কিভাবে তাদেরকে উই ক্যান হেল্প দেম টু গেট ইনভেস্টার্স। সো তাদের আইডিয়াগুলোকে অ্যাকচুয়ালি গো টু মার্কেট করার জন্য যা যা প্রয়োজন সেই ধরনের একটা ইনকিউবেশন ফানেল দিয়ে আমরা তাদেরকে নিয়ে যাই, হ্যান্ড হোল্ডিং করি যখন যেখানে প্রয়োজন, অ্যান্ড উই ট্রাই টু গেট দেম টু গ্র্যাজুয়েট উইথ গুড প্রোডাক্টস। এবং আমাদের এখান থেকে বেশ ভালো এক্সাম্পলস হ্যাভ অলসো কাম আউট। ফর এক্সাম্পল, আপনি হয়তো সেবার নাম শুনে থাকবেন, অনেকেই আছি আমরা সেবার সার্ভিস নেই এখন। সো সেবা ইজ আ গ্র্যাজুয়েট আউট অফ জিপি অ্যাক্সেলারেট। রেপটো আছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এখানে সিমেড আছে, হেলথ টেকরা এখানে এখন অনেক আপরাইজিং অ্যান্ড there is a lot of demand for health tech. So CMED is one example, one good name. Dhaka Cast আছে also working in the health tech area. So এখানে আসলে বিভিন্ন
startups যারা আমাদের এখান থেকে গ্র্যাজুয়েট করেছে, they are doing well, and even afterwards we are also trying to understand যে তাদের কোথায় সাপোর্ট লাগবে even post graduation. So আমরা যা এইভাবে 5টা ব্যাচ রান করার পরে, ইনফ্যাক্ট on the 6th batch what we realized was we wanted to focus on female entrepreneurship as well. এবং আমাদের 6th batche আমাদের 40% of these startups were female led startups. So we are very proud to have these female entrepreneurs and be able to lead them, because আমরা যে discrepancy বা যে divide এর কথাগুলো বলছিলাম বাংলাদেশে আসলে খুব prominent এগুলো, যে females they don't tend to get the right support that they need for their growth. So we had a focus on this area, and this year inshallah again we want to focus on this divide, and we want to really support the ones who are getting deprived, যারা ধরেন এই spatial divide, socio-economic divide বা gender inequality, এই factors গুলোকে we want to address, and we want to really help the youth, the nationwide youth to really shape up their ideas and leverage all the facilities that are there এখন যেসব digital platforms আছে সেগুলোকে utilize করে how can they really thrive their ideas. এবং লাস্ট ব্যাচে আমরা আরেকটা জিনিস যেটা করেছি, যে আমরা আসলে nationwide একটা outreach করেছি. So to really arrive at our accelerate program, আমরা তার আগে একটা nationwide outreach করেছি. We engaged community builders nationwide in all the regions and try to get those bright minds who are not getting these facilities, যারা আসলে এই ধরনের ইনকিউবেশনের সাপোর্ট পাচ্ছে না. So we took them through boot camps, and we have some graduates coming out of that session as well. So এইভাবে গ্রামীণ ফোন is trying to play an active role in building up this community. Amazing. আসলে আমরা দেখছি মানে সারা পৃথিবীতে মানে আপনারা আগে করতেন হচ্ছে CSR করতেন, তারপরে SCSR করতেন। তো এখন দেখা যাচ্ছে ওখান থেকে যদি আপনারা 1% টাকা দিয়ে একটা এন্টারপ্রেনারশিপ মানে স্টার্টআপ করেন, প্রত্যেকটা অর্গানাইজেশন ধরেন গ্রামীণ করছে, আজকে রবি আর ভেঞ্চার করছে, প্লাস কর্পোরেট সেক্টরে ধরেন বাটা জুতা, তারাও যদি করে আলটিমেটলি এটা বিশাল মানে আমি দেখতে পাচ্ছি উইদিন 5 years মানে বাংলাদেশ উইল বি দ্য হাব অফ এন্টারপ্রেনার্স, আই এম শিওর। মানে আমাদের এখানে যেই ধরেন ইয়াং জেনারেশন আছে, প্রায় 10 কোটির মতো ইয়াং জেনারেশন যাদের বয়স 30-এর নিচে, ওরা কিন্তু অলরেডি মানে বুঝে গিয়েছে যে আসলে বিসাইডস মানে চাকরির যে স্ক্যারসিটি, প্রায় 1.5 কোটি মানুষ, 1.5 কোটি ছাত্র যাদের BBMBA আছে, যাদের মাস্টার্স আছে, ওরা বেকার 1.5 কোটি। সো ওদিকে আসলে গ্রো না হয়ে, কারণ আরো ক্রাউড ক্রিয়েট না করে, ইফ দে বিকাম দেয়ার ওন বস, ইফ দে ওয়ান্ট টু স্টার্ট সামথিং, সেটার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। সবচেয়ে বড় ব্যাপার, আগে আমাদের প্যারেন্টসরা হচ্ছে বকা দিত, কিসের উদ্যোক্তা হবি, কিসের ব্যবসা করবি, ব্যবসা করে মানে কাইন্ড অফ চাকরি খোঁজ। আমাদের প্যারেন্টসরা কিন্তু প্রাউড ফিল করতো যে আমার বাচ্চা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আর্কিটেক্ট হবে। কিন্তু আমি শিওর এখন অনেক প্যারেন্টস আছেন যারা ভাবে বা যারা থিঙ্ক করে যে আমার বাচ্চা একটা স্টার্ট আপ এন্টারপ্রেনার হবে। সো এটা কিন্তু একটা ভালো সাইন, পজিটিভ সাইন। আমাদের সোশ্যাল যে স্টিগমা ছিল যে সবাই চাকরি করবে না, সবাই চাকরির জন্য বড় হবে না, এত চাকরি নাই, রেদার আমরা যদি এন্টারপ্রেনার হই, উই ক্যান ক্রিয়েট মোর জব ফর আদার্স। সো এই যে ভাইবটা শুরু হয়েছে গ্লোবালি, বাংলাদেশে এবং গ্লোবালি অ্যাজ ওয়েল, যেহেতু গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক, সারা পৃথিবীতে হচ্ছে, আমাদের দেশে মনে একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। কারণ আমি সন্ধ্যা 8টার দিকে যেখানে খোলেন, টেলিভিশন খোলেন বা ফেসবুক দেখেন, সবাই লাইভ হচ্ছে, এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি লটস অফ ট্রাইং টু শেয়ার দ্য নলেজ। কোনোটা হয়তো ভালো হচ্ছে, কোনোটা খারাপ হচ্ছে, হোয়াটএভার, সেই কোয়ালিটি যাচ্ছি না। কিন্তু এই সাইনটা কিন্তু আগামী 5 বছর যদি ধরে রাখে, দেখবেন ইট কুড বি গ্রেট। সো EMK সেন্টারকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি। আপনারা বিশাল একটা মাইলস্টোন তৈরি করেছেন, গ্রামীণ ফোন তো অনেক আগে থেকে করছেই, এবং এখানে সবাই এগিয়ে আসবে। আমি আজকে এই প্রোগ্রামের থ্রুতে হয়তো ইনভাইট করছি, বাকি যারা দেখছেন সবাই আসতে হবে। ইউনিভার্সিটি লেভেলে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব, এটা আমরা ট্রাই করছি। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে ধরেন যেহেতু 100 বছর একটা ইউনিভার্সিটি, আমরা ট্রাই করি কোনো একটা স্টার্ট করার জন্য। যেমন কেউ যদি আমাকে বলে যে বিদেশে যখন বা গিয়েছি যে হোয়াট ইজ ঢাকা ইউনিভার্সিটি, তখন আমি বলি দেখো পৃথিবীতে বিভিন্ন দেশগুলা ইউনিভার্সিটি তৈরি করে, আর আমার ঢাকা ভার্সিটি দেশ তৈরি করেছে। ওরা অবাক হয় যে এত একটা হিস্ট্রি 100 বছরের। আলটিমেটলি আমরা এখান থেকে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট তৈরি করার ট্রাই করছি। আমরা এখানে ট্রাই করছি ছাত্রদের মধ্যে সবাই কেন চাকরি পাওয়ার জন্য বড় হবে, সবাই একই ডিরেকশনে কেন যাবে, এবং এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাব আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমাদের সাথে প্রায় আরো 20টা ইউনিভার্সিটি আমরা সাইন আপ করেছি যে এন্টারপ্রেনারশিপ আমাদের সামিট যখন হয় তখন আসে। ইনফ্যাক্ট আজকের প্রোগ্রামগুলো কিন্তু ওইসব পেজেও কিন্তু যাচ্ছে, শেয়ার হচ্ছে। সো এই যে এন্টারপ্রেনারশিপ
বিভিন্ন রোল থেকে, আপনাদের কর্পোরেট থেকে আসছে কর্পোরেট এন্টারপ্রেনারশিপ বা যেটা ইন্ট্রাপ্রেনারশিপ বলেন আপনারা, সেটা তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি 20টাতে হচ্ছে, আরো প্রায় আমাদের 120টা ইউনিভার্সিটি অ্যাক্সেস করার স্কোপ আছে। প্রত্যেক ইউনিভার্সিটিতে ছাত্ররা আসলে যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, এই দেশ কিন্তু আসলে ইকোসিস্টেমে আমরা বিশাল কন্ট্রিবিউটর, ইউনিভার্সিটি কন্ট্রিবিউটর, গভর্নমেন্ট হচ্ছে খুবই সাপোর্টিভ, কর্পোরেটস আপনারা সাপোর্টিভ, সেন্টারের মতো বা ইএমকে সেন্টার, আমেরিকান গভর্নমেন্ট তারাও সাপোর্টিভ। সো আলটিমেটলি ইকোসিস্টেমে এভরিওয়ান অ্যাকচুয়ালি শুড প্লে রোল, এবং সবাই করছে, রাইট? ইনক্লুশনের জায়গাটা যদি আমরা যেতে চাই, যেখানে আরো আসিফ ভাই বলেছেন যে এখানে আমাদের মার্জিনালাইজ বাচ্চারাও কিন্তু এন্টারপ্রেনারশিপে ঢুকছে। তো এখানে আমরা যদি দেখি, অনেক দেশ কিন্তু ইচ্ছা করে প্ল্যান করে বাচ্চাদেরকে এন্টারপ্রেনার তৈরি করে, ট্রেনিং দেয়, স্কিল ট্রেনিং দেয় যারা মার্জিনালাইজড। কারণ না দিলে দেখা যায় এই বাচ্চাগুলা ক্রাইমের দিকে ঝুঁকে যেতে পারে। তাদেরকে যদি ছোটবেলা থেকেই এঙ্গেজ করা যায়, ইন দ্যাট কেস দ্যাট ক্যান বি এ গ্রেট থিং। আসিফ ভাই, এখানে একটু যাচ্ছি যে আসলে এই ইনক্লুশনে ওদেরকে আনার পেছনে আর কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন, মার্জিনালাইজ পিপলদেরকে? আচ্ছা, ইনক্লুশন ব্যাপারটা আসলে যেটা আমাদের এক্ষেত্রে ইনক্লুশনটা ইজ ব্রড। জি, সরি, এক সেকেন্ড, শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? জি, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ আসিফ ভাই, উই ক্যান হিয়ার ইউ। আমি যাচ্ছি বাই দিস টাইম ফারহানাপার কাছে, যে ইনক্লুশনে কাদেরকে আপনারা ইনভলভ করছেন, আর মানে বিসাইডস অ্যাকচুয়ালি জয়নিং দিস ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্টস অর বাকিদেরকে আর কি প্ল্যান আছে আপনাদের? সো আমি তাহলে একটু আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ এখানে একটু টাচ আপন করি। আমরা ন্যাশনাল ইউথ ডে উপলক্ষে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, যেখানে আমরা 300 স্টুডেন্টসকে আপস্কিলিং এর জন্য আমরা রেডি করছি। রাফি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একটু আগে আমি মিউট হয়ে গিয়েছিলাম, সরি। রাইট। সো আসলে এন্টারপ্রেনিউরশিপ বলি আর এমপ্লয়মেন্ট বলি, এখানে একটা বিশাল এরিয়া হচ্ছে যে আপস্কিলিং। এবং আমরা দেখছি যে আসলে এই 4IR রেভলিউশনে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এফেক্টেড। এখানে সব ইন্ডাস্ট্রিতে আমাদের একটা লেভেল অফ আপস্কিলিং এর প্রয়োজন, যেটা না হলে আসলে আমাদের ইউথ উইল নট বি ফিট ফর এমপ্লয়মেন্ট অর ইভেন বিং এন্টারপ্রেনিউর। অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর আই অলসো হ্যাভ টু সিক ইনভেস্টমেন্ট, এবং আমাকে আমার আইডিয়াতে কখন ইনভেস্টমেন্ট আসবে সেটা হচ্ছে when it is really একটা valuable idea, এবং যখন এটা all encompassing হবে, not just solving local needs but it should be actually একটা global level idea. So global level product বা global level service create করার জন্য আসলে I have to have thorough knowledge and I have to be thoroughly ready. আমার কথা শোনা যাচ্ছে? সো আমার মনে হয় রাফি ভাইয়েরই একটু সমস্যা হচ্ছে কানেক্টিভিটিতে। সো আমি জাস্ট তাহলে শেষ করি। এখানে আমি মিউট করে রেখেছিলাম, সরি। আচ্ছা। সো এখানে হচ্ছে we have to prepare the youth to be ready, both in having these technical skills, the ICT skills that are required, and also a level of soft skill is very much required, whether I want to be in a job or whether I want to be an entrepreneur. So এখানে ইনফ্যাক্ট আমি তো মনে করি যে entrepreneur হওয়া is bigger than any job, because এখানে I'm the CEO and I will be employing many other people. So I have to be ready to invest in myself. আমি নিজে I should be taking myself to that level যে আমি আসলে আরো জবস ক্রিয়েট করতে পারি। সো সেখানে আপস্কিলিং ইজ even more important. And এখানে not only these ICT skills or hard skills, but এখানে সফট স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এন্টারপ্রেনিউরের জন্য। হিউম্যান স্কিলস অ্যান্ড সফট স্কিলসে আমরা আসলে খুব গুরুত্ব দিচ্ছি। এবং আমি যেটা বললাম যে জিপি এক্সপ্লোরার নামে আমরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, যেখানে আমরা শুধু ঢাকার মধ্যে না বা শুধু লোকালিটির মধ্যে না, আমরা 300 স্টুডেন্টসকে রিক্রুট করব টু ট্রেন দেম ইন 3 এরিয়াস। একটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ, একটা হচ্ছে আমাদের ডিজিটাল স্কিলস, এবং আমরা কিছু সফট স্কিলস দিয়েও তাদেরকে ট্রেন আপ করব টু প্রিপেয়ার দেম ফর দ্য ফিউচার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। সো তাদেরকে ইকোনমিক ফ্রিডম অ্যাচিভ করতে গেলে কিছু বেসিক আপস্কিলিং এর দরকার, কিছু হ্যান্ড হোল্ডিং এর দরকার, কিছু অ্যাওয়ারনেসেরও দরকার। সো এই কম্বিনেশনটা উই আর ট্রাইং টু ড্রাইভ। This is our next venture. In fact, আমরা জানুয়ারি থেকে এই প্রোগ্রামটা লঞ্চ করব। We will deliver it within the next 3 months of January. এবং this is also a pilot. So Grameenphone is wholeheartedly trying to really create some impact as part of the ecosystem player.
So this is our next inshallah initiative. So এখানে we will try to cover nationwide and we will try to go to all different levels. এবং এখানে অনেক আপনি যেটা inclusiveness এর কথাটা বলছেন, we will try to be inclusive and এখানে জেন্ডারের বিষয়টা আমরা খেয়াল রাখবো, to have female students who are not so privileged, ঢাকার বাইরে যারা underprivileged আছে, so that they can also become part of the program. But this is only the first step. This is only the first step that will tell us যে আসলে আমাদের আরো কি করা উচিত. But I'm glad to share this with you. Thank you, Farnapa. Thank you very much for sharing sharing your plan for ecosystem and inclusion. So এখানে আমার মনে হয় আমি একটু অ্যাড করি এর সাথে, মানে আমরা আমাদের যেহেতু ইনক্লুশন আমরা বড়রা রোল প্লে করছি বেশি, সো আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমার মানে ছোটদেরকে নিয়ে কাজ করতে বেশি মজা লাগে, আসলে বড়দেরকে নিয়ে মজা লাগে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সেই ইনক্লুশন পার্টের মধ্যে যারা বাচ্চা 10 থেকে 16 বছরের, মানে প্রাইমারি লিভিং এবং হাই স্কুলে যারা কাজ করে, কারণ আমাদের এই এট দ্য এজ অফ 24 যাদেরকে আমরা ট্রেন আপ করি, এন্টারপ্রেনারশিপ যাদেরকে দেই, দেখা যায় তাদের মাথায় অনেক স্ট্রেস থাকে, চাকরি খুঁজতে হবে, তারা পাস করে যাচ্ছে, মানে তাদের মধ্যে অনেক স্ট্রেস। সো এই ইনক্লুশনে যদি ছোটদেরকে এনগেজ করা যায়, আমার মনে হয় এরা কিন্তু ফিউচারের কান্ট্রি লিডার, এবং এদেরকে অনেক সময় দেওয়া হচ্ছে। কারণ গ্লোবালি দেখা যায় 90% স্টার্ট আপ বিজনেস ফেল করে। সো আমি একটু রিসার্চ করাতে আমি দেখেছি ওখানে বিকজ অফ লেট ইন্ট্রোডাকশন ক্যান বি ওয়ান অফ দ্য রিজন। কারণ সে তখন 24 বছর ধরে বিশ্বাস করে যে আমি চাকরি খুঁজবো, হঠাৎ করে আমি এন্টারপ্রেনারশিপ শিখতে গেলে somebody stumbled. সো 90% হয়তো সময় পায় না ওইভাবে, 6 মাসে কেউ আসলে উদ্যোক্তা হতে পারে না। সো যে কারণে ইনক্লুশনের মধ্যে ছোটবেলা থেকে যদি আমরা বাচ্চাদেরকে, সারা বাংলাদেশের বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট এখন, সো ওদেরকে যদি আমরা ইনক্লুড করে ফেলি আপনাদের বড় প্রজেক্টের মধ্যে, আই থিঙ্ক মানে জেনারেশন টু জেনারেশন রেডি হচ্ছে একসাথে, বড়রা চলে যাবে, আরেকটা রেডি হচ্ছে, ব্যাচ বাই ব্যাচে কিন্তু কাজগুলো হবে এবং ইম্প্যাক্ট দেখা যায় বেশি। আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি সেম কোশ্চেন নিয়ে। আসিফ ভাই, মানে আপনার ইনক্লুশন নিয়ে, ইনক্লুশনে আপনাদের প্ল্যান যদি বলতে চান বা যদি শেয়ার করেন। আচ্ছা, কুইকলি এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, এখন শুনতে পাচ্ছি। জি। সো ইনক্লুশন নিয়ে কয়েকটা প্ল্যান আমাদের। ইনক্লুশনের ব্রড প্ল্যান সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, একটা যে গ্রেড 7 টু গ্রেড 12 এর বাচ্চাদেরকে ইনভলভ করা, কিন্তু মানে নট একদম ডিরেক্টলি যে এন্টারপ্রেনিউর হবে তারা, এটা না, কিন্তু এটা একটা যেটা আপনি বলেছেন যে লেট ইন্ট্রোডাকশন ইজ বিকামিং আ বিগ প্রবলেম। যে আমরা ইউনিভার্সিটিতে আসার পরে যখন ওনাদেরকে নিয়ে অনেক এফোর্ট দিচ্ছি, তখন ইটস নট বিং সাকসেসফুল বাই দ্যাট টাইম মাইন্ডসেট ইজ গ্রোন। এবং ওই জায়গাটাতে what we are trying to see is that so that they have the entrepreneurial mindset even if they don't become an entrepreneur. So একটা যেটা জিনিস, তাদের ability to cope up with failure যাতে ইনক্রিজ করে এবং যাতে তারা আসলে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে, because I think it increases their ability both as an entrepreneur as well as an employee. So এটা একটা definitely is a focus area of ours, and we've been discussing with you about this, এবং আমরা অলরেডি 20টা স্কুলের সাথে কথা বলেছি, এবং ওখানে প্রিন্সিপালের সাথে আমার একটা কথা ছিল যে আপনার স্কুলে যদি সায়েন্স ক্লাব থাকতে পারে, ডিবেট ক্লাব থাকতে পারে, বিজনেস ক্লাব থাকতে, প্রবলেমটা কি? আর এবং কিন্তু আপনি বাচ্চাদের মধ্যে যদি সার্ভে করেন, তাদের মধ্যে কিন্তু এখনো স্টিগমাটা অনেক প্রবল আর কি। I had a study on 400 kids, 3 জন বলেছিল, তা অনেক সাহস করে বলার পরে আর কি, অনেক ধাক্কা দেওয়ার পরে, কিন্তু পরে যখন আমি ডিপলি জিজ্ঞেস করলাম, বললো যে না, হতে চাই, কিন্তু এটা বললে আবার মানে তাদের ধারণা হচ্ছে যে টিচার অ্যান্ড স্টুডেন্টস আদার ফ্যাক্টর মানে ক্লাসমেটস উইল লুক ডাউন আপন দেম, যে তুমি ব্যবসায়ী হতে চাও। এটা কেমন যেন একটা স্টিগমা করে দেওয়া হয়েছে। এবং এই ছেলেমেয়েগুলোকে যখন আপনি ক্লাস 12 এর পরে আবার এন্টারপ্রেনিউর করতে চান, তখন আসলে এটা গেটস ভেরি ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়ান। Second is basically women entrepreneurship is a big thing for us, and the problem is very acute. এখানে আসলে because I've been working, আমি এই আগেও এই ইভেন্টের আগে গাইবান্ধা একদম মাঠে বসে ক্যাশ ফ্লো, বিকজ 50টা মুরগি দেয়, কিন্তু আলটিমেটলি ক্যাশ ফ্লো ইজ আ বিগ ইস্যু। বাট যাই হোক, ওনাদের যে ব্যারিয়ার গুলা এখনো বাংলাদেশে, আই মিট ওমেন এন্টারপ্রেনিউর যারা 21 দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘোরাঘুরি করে ট্রেড লাইসেন্সের জন্য, বিকজ ওনাকে বলে দূর আপনি মহিলা ব্যবসা করবেন কি? ইটস স্টিল দেয়ার। মানে এটা আমি বিন টকিং অ্যাবাউট আ ইয়ার ব্যাক ইনসিডেন্ট। সো দিস কাইন্ড অফ প্রবলেমস আর স্টিল দেয়ার। সো এখানে একটা বড় ইস্যু। 3 হচ্ছে যে রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, তাদের নিয়ে আমাদের একটা বড় চিন্তা ভাবনা আছে। আর 4th হচ্ছে যে না, ঠিক আছে, যারা অন্যভাবে চ্যালেঞ্জ, ইট ক্যান বি ফিজিক্যালি চ্যালেঞ্জ অথবা অন্যভাবে তারা কাস্ট অর আদারওয়াইজ চ্যালেঞ্জ, এনাদেরকে ইনভলভ করে। এবং একটু আগে যেটা আমি আপনাকে বলছিলাম যে এন্টারপ্রেনিউরশিপ ইজ এ বিগ টুল। এখানে একটু আসবে যেটা, আই উইল কাম ব্যাক টু দ্যাট, বাট ইনক্লুসিভ এন্টারপ্রেনিউরশিপের কিন্তু আরেকটা যেটা আছে, যেটা ফারহানাপাদের সাথে কাজে লাগবে, যে ইনক্লুসিভ এন্টারপ্রেনিউরশিপ এটা একটা মানে ডেফিনিশন যে এন্টারপ্রেনিউরশিপ শুড বি ওপেন অ্যাবাউট ফর এভরিওয়ান এন্ড অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান। হাউএভার দেয়ার ইজ অ্যানাদার ওয়ান দ্যাট উই আর লুকিং অ্যাট, যে এই যে ইউথ এন্টারপ্রেনিউর যারা বার হচ্ছে বা ফারহানাপা যাদেরকে হেল্প করছেন,
তারা যেন by design they start thinking about the underserved population as their customer or as their supplier or as their worker. এই মাইন্ডসেটটা আমরা ডেভেলপ করতে চাই, and we think this is also part of an inclusive entrepreneurship. আমি যখন entrepreneurship চিন্তা করছি regarding my product and service, I'm actually thinking about underserved population as my either my customer or my supplier or my worker. So এটা নিয়ে we probably elaborate later, but ওই যে চারটা যেটা বললাম, এই চারটা এরিয়া আমাদের ফোকাস: migrant workers, physically challenged, women and young children. জি, থ্যাংক ইউ আসিফ ভাই। মানে আসলেই শেষে যেটা বললেন আমি একটু সেটা পিক করি যে দেখেন আমরা যারা মার্জিনালাইজ পিপল আছে, সো উদ্যোক্তা হতে গেলে মনে হয় ওরা সামহাও আমাদের সাথে জয়েন করে ফেলবে। কারণ আমরা যখন টয়োটা হচ্ছে গাড়ি ইন্ডাস্ট্রি, তার সাথে কিন্তু গাড়ি ম্যানুফ্যাকচার টয়োটা, পাশাপাশি তৈরি হয়েছে অ্যান্সিলারির মধ্যে পেট্রোল পাম্প, যারা অটোমেটিক, যারা রিপেয়ার করে। সো আলটিমেটলি আমরা যখন এটা ইকোসিস্টেম তৈরি হব, ওদেরকে প্ল্যানে রাখলেও চলে আসবে ওরা, আর যদি আমরা নাও রাখি আলটিমেটলি ওরা সামহাও আমাদের সাপ্লায়ার হবেই। কারণ কারণ আমি যদি ভেজিটেবল সাপ্লাই দিই চালডাল.com, তার সবজি কিন্তু সে একা সাপ্লাই দিয়ে কুলাবে না, তাকে বাইরের থেকে আনতেই হবেই। সো এবং সেই নেটওয়ার্কের মধ্যে সে তার নিজের লোকজন সঙ্গে সঙ্গে জয়েন করে ফেললো। অনেক যারা আগে উবার চালাতো তারা এখন সরাসরি চালডাল.com এর ডেলিভারি দিচ্ছিল করোনার সময়, কারণ তখন উবার বন্ধ হয়ে যাওয়াতে ওই যে আমাদের পিভটিং হয়ে গিয়েছে যে একটা থেকে আরেকটা। সো ইকোসিস্টেমটা এত বড়, এত সুন্দর জায়গা, এখানে আসলে আপনি অনেককে চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, আবার অনেকে এমনিতেই ঢুকে যাবে। মানে করোনা এসে আসলে অনেক জিনিসকে আসলে আউটপোস্ট করে দিয়েছে যে তুমি ওকে বাদ দিচ্ছিলা, এবার ওকে আমি দিয়ে দিব হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার ইন দ্য কান্ট্রি। ধরেন আমাদের যে অনলাইন বেস যে প্ল্যাটফর্ম গুলা, যারা গ্রোসারি বিক্রি করছিল, দে আর কাইন্ড অফ স্ট্রাগলিং বিফোর করোনা এসে দেখা যাচ্ছে ওরাই টিকে আছে, বাকিরা হচ্ছে এবারে একটু স্ট্রাগল করছিল। সো নতুন বিজনেস আমি জুম ইউজ করি 2014 থেকে। ওই সময় খুবই খারাপ অবস্থা ছিল জুমের, ইনফ্যাক্ট এই বছরের মার্চের আগ পর্যন্ত। কিন্তু তখন পর্যন্ত এরিক ইউয়ান, যে সিইও অফ জুম, 2011 সালে শুরু করেছিল সে আমেরিকাতে। গত জানুয়ারি পর্যন্ত তার এই জুমের ব্যবহার বোধহয় মানে 1 লাখও ছিল না, বা 2 লাখ 5 লাখ ছিল, কিন্তু এখন বোধহয় 300 মিলিয়ন মানুষ জুম ইউজ করে। সো আপনি ইকোসিস্টেমে মানে ইটস লটস অফ লাক ইজ দেয়ার অ্যাজ ওয়েল, আই বিলিভ ইন লাক। সো কখন কোন দিকে যায়, ইকোসিস্টেমে কে কখন ঢুকে যায় সেটা আসলে বলা যায় না, বাট তারপরেও প্ল্যানে রাখতে হবে ওরা যাতে বাদ না পড়ে। মানে আমার পয়েন্ট এমন না যে ওদেরকে লাখের উপর ছেড়ে দেই, ওদেরকে নিয়ে চিন্তা করতে হবে। ইয়েস, দে আর পার্ট অফ আওয়ার কমিউনিটি, পার্ট অফ আওয়ার সোসাইটি, রাইট? সো এবার যাচ্ছি দুজনের কাছেই, আমাদের আরেকটু যদি স্পেসিফিক করে বলেন যে আমাদের ফান্ডিং, ধর আমাদের ছেলেদের অনেক ফান্ডিং এর আইডিয়া আছে, অনেকে বলে, সবার আগে প্রশ্ন করে, স্যার আইডিয়া তো আছে, কিন্তু যদি আইডিয়াটাকে আমরা পিচিং করতে যাই তাহলে আমাদের ফান্ডিং এর স্কোপ, বাংলাদেশে কারা কারা ফান্ডিং কেমন দেয়? আপনি বললেন যে $10,000 করে দিচ্ছে ইএমকে সেন্টার, এটা অলরেডি অনেকে নোট ডাউন করে ফেলেছে, আমি শিওর। ফারহানা বলেছেন জিপি অ্যাক্সেলারেটর যারা উইনার, তারা বোধহয় 1 কোটি টাকা বা কত বোধহয় পায়। সো এই ফান্ডিং নিয়ে যদি দুজনে একটু কথা বলেন আলাদাভাবে, স্পেসিফিক ওয়েতে, কোন কোন ক্রাইটেরিয়াতে আপনারা ফান্ডিং করেন, যেটা আপনারা জাজিং প্যানেলে থাকেন। সো এই দুইটা একটু যদি শেয়ার করতেন। ফারহানা আপনার কাছে যাচ্ছি ফার্স্টে। রাইট, সো আমরা আমাদের এক্সেলারেট ব্যাচ থেকে যারা গ্রাজুয়েট করে তাদেরকে আমরা কিছু গ্রান্ট ফান্ড দিয়ে থাকি, বাট আসলে শুধু গ্রান্ট ফান্ড ইজ নট সাফিসিয়েন্ট। এইখানে হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক ইউর আইডিয়া রেডি, এবং ইট হ্যাজ টু বি ফুল প্রুফ, কাস্টমার প্রুফ, সো দ্যাট এখানে আসলে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টও আসে। হ্যাঁ, অ্যান্ড উই ট্রাই টু কানেক্ট দিস স্টার্টআপস টু দিস ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তাদের সাথে আমরা কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে কিছু পার্টনারশিপ আছে, আমাদের আইডিএলসির সাথে পার্টনারশিপ আছে। সো এরকম কিছু পার্টনারশিপের মাধ্যমে উই ট্রাই টু facilitate this funding. But to be ready for funding, there has to be some kind of proof of concept. এখানে এই POC-টা খুব important. If this POC is not viable, if this is not ready or if it's not acceptable to the market, if I don't think that this will work to serve value, তাহলে আসলে it is very difficult to graduate out of the program, and it will also be difficult to get further funding. So grant fund is one thing. এখানে incubation platform গুলা, funnel গুলা will give you grant fund, but that is not enough. You have to really work on your product. You have to really validate your প্রোডাক্টটা যেন আসলেই ওয়ার্দি হয়, যেখানে আমি আমার টাকা, আমার পার্সোনাল মানি, আই উইল বেট ইন দিস আইডিয়া, অ্যান্ড আই উইল থিঙ্ক যে ইউ আর দ্যাট পার্সন যাকে আই উইল ট্রাস্ট টু ডেলিভার দিস আইডিয়া, বিকজ এখন ল্যান্ডস্কেপ ইজ ভেরি কম্পিটিটিভ।
এখানে if you have an idea, perhaps somebody else can deliver it better. So এখানে if you are the one to be the CEO of your startup, then what is it about you? এখানে কিন্তু more than the idea, the investors look at the CEO. So এখানে the person who is driving the idea is as much important as the idea. So you as the CEO, are you able to deliver on your promise? Are you able to do justice to my money? So if there is any venture capitalist who is willing to invest their money on you, who is willing to take a bet on you, তাহলে আপনার আইডিয়াটাকেও সেরকম স্ট্রং এবং সেরকম প্রুফ অফ কনসেপ্ট নিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু শো সাম আর্লি ট্র্যাকশন, যে আসলে এটা আমি যখন মার্কেটে নিয়ে যাচ্ছি এখানে ট্র্যাকশন আসছে। সো দিজ আর অল দ্য ক্রাইটেরিয়া দ্যাট উইল গেট ইউ ফান্ডিং। হ্যাঁ, সো আইডিয়া যদি ভালো হয়, আমি যেটা মনে করি যে ফান্ডিং এর আসলে অভাব হবে না। এই ধরনের ইনকিউবেটররা তো আছে, ইনকিউবেটররা দে উইল লিঙ্ক ইউ টু দ্য রাইট ফান্ডিং পার্টনার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস অল অ্যাবাউট আইডিয়া। মানে আপনারা এন্টারপ্রেনার যেই সফল হয়েছে দেখেন, তার আইডিয়া, তার অ্যাক্টিভেশন দুইটা খুবই চমৎকার ভাবে হওয়াতেই কিন্তু আজকে সে সফল হয়েছে। সো আমি সবসময় বলি যে আপনি আসলে, অনেকে ধরেন পাউরুটি বানাচ্ছে, আপনি 100টা পাউরুটি কোম্পানি আছে, আপনি 101 নাম্বার পাউরুটি কোম্পানি হয়ে লাভ নাই। আপনাকে আপনি নতুন সোশ্যাল প্রবলেম ধরেন, নতুন ভাবে চিন্তা করেন, নতুন সলিউশন নিয়ে আসেন এবং ট্রাই টু বি দ্য, মানে নিশ করতে পারেন। নিশ করে আপনি সেখানে মার্কেট লিডার হয়ে যেতে পারবেন। মার্কেট লিডার হয়ে যেতে পারবেন। যেমন গ্রামীণের এক্সাম্পল দিই, যেমন গ্রামীণের টাকা ঢোকানোর জিনিস হচ্ছে ফ্লেক্সিলোড। সব মানে ওরা প্রথম যখন টাকা ঢোকানো এইভাবে মোবাইলে নিয়ে আসছে, অনেকে আমি দেখেছি দোকানে গিয়ে বলে, ভাই 20 টাকার এই ধরেন এয়ারটেল বা বাংলা লিঙ্কের ফ্লেক্সিলোড দেন। সো এই যে ফাস্ট মুভার হয়ে যাওয়াতে ওই যে ব্র্যান্ড নেমটা মানুষের মাথায় ঢুকে, এটা কিন্তু সবসময় চলতে থাকে। বাংলাদেশে সকল মোটরসাইকেলকে হোন্ডা বলে মানুষজন, কিন্তু হোন্ডা ইজ এ ব্র্যান্ড। বাট কিনে মোটরসাইকেল ইয়ামাহা, কিন্তু হোন্ডা হয়ে যাচ্ছে এখানে। আলটিমেটলি আপনি এমন একটা সেক্টরে আইডিয়া নিয়ে, ইনোভেশন নিয়ে আসেন যেটা কেউ ভাবেনি আগে। মানে আপনি হয়তো কোনো একটা এক্সিস্টিং আইডিয়াকে ভালোভাবে নিতে পারবেন। যেমন উবারের আইডিয়া, ওই আইডিয়াকে ফলো করে সারা দুনিয়াতে আরো 50টা রাইড শেয়ারিং অ্যাপ চলে আসছে, কিন্তু আমরা যখন অনেক বছর পরে এক্সাম্পল দিব, আমরা কিন্তু সেই উবারকেই বলবো, রাইট? সো এই যে আমাদের ব্র্যান্ড নেম গুলা একসময় ব্র্যান্ড জেনেরিক নেম হয়ে যায়। যেমন ফ্লেক্সিলোড গ্রামীণের, মোটরসাইকেলের মধ্যে হোন্ডা, তারপর প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের নাম হয়ে গেছে কোক। খাচ্ছে কিন্তু 7 আপ, চাচ্ছে কোক। আলটিমেটলি যেহেতু আমরা প্রথম থেকে জানি, রাইট? সো আপনি যেখানে আপনার আইডিয়া নিয়ে আসবেন, ট্রাই করেন ওই ক্রাউডের মধ্যে না গিয়ে ট্রাই টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। সেটা খুবই দরকার। নিজের ইনোভেশন নিয়ে আসেন। আপনি যদি বলেন যে আমি তাহলে আইডিয়া পাবো কোথায়, আইডিয়া পাওয়ার জন্য আমি সবসময় একটা বেস্ট মানে সলিউশন দেওয়ার চেষ্টা করি। একটা এরিয়া বলি যে আমাদের জাতিসংঘের সাস্টেনেবল এসডিজি যে 17টা গোল আছে, 17টা গোল দেখেন, 17টা গোলে মিনিমাম 1700 প্রবলেম আছে। 17টা গোলের মধ্যে 1700টা প্রবলেম আছে। তারা 2015 থেকে 2030 পর্যন্ত এই গোলগুলো অ্যাচিভ করতে চাচ্ছে। 17 গোলস। জাস্ট যে কোনো একটা ধরেন, ব্লু ইকোনমি নিয়ে ধরেন, আন্ডার ওয়াটার মানে কিভাবে আপনি মাছদের জীবন রক্ষা করবেন, আন্ডার ওয়াটার লাইফকে সেভ করবেন, সেটা নিয়ে আপনার স্টার্ট আপ হতে পারে। আপনি বরঞ্চ এনভায়রনমেন্ট নিয়ে স্টার্ট আপ দিলে আপনার গ্রেটা থুনবার্গ দেখেন, পিচ্ছি একটা ছোট একটা মেয়ে, সে কিন্তু এই যে ইকো ফ্রেন্ড মানে সেভ এনভায়রনমেন্ট সেভিং নিয়ে কাজ করে, সে কিন্তু পপুলার হয়ে গেছে। আপনি এমন একটা এরিয়া ধরেন, একটা সোশ্যাল প্রবলেম ধরেন, প্রবলেমের বেটারটা সলিউশন নিয়ে আসেন, যেটা দেখে ফারনাপা বলবে, ওয়াও আমি তো এই সলিউশন খুঁজছি, এই নাও তোমার 10 লাখ টাকা ফান্ড। সো ইউ হ্যাভ টু ইমপ্রেস সামওয়ান বাই ইনোভেশন, বাই ইউর ইনোভেটিভ আইডিয়া। এটা কোনো বিকল্প নাই। আসিফ ভাই তো আছেন, আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি এবার। আসিফ ভাইকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি। আসিফ ভাই মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। রাফি ভাই মনে হয় টেকনিক্যাল ডিফিকাল্টি এখানে। বাট আপনি যেটা বলছিলেন, রাফি ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি। আসিফ ভাই একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মনে হয়। বাট আপনি যেটা বলছিলেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে ফাইন্ডিং দ্য রাইট প্রবলেম টু সলভটা যদি খুঁজে বের করা যায়, তাহলে আমার মনে হয় যে ইউ উইল বি মেকিং ইফেক্টিভ প্ল্যানস, ইফেক্টিভ স্টার্টআপ আইডিয়াস আসলে আসবে when you are really solving that problem। এবং প্রবলেম খোঁজার জন্য আসলে খুব বেশি দূর যেতে হবে না। ট্রাই টু লুক অ্যারাউন্ড ইউ অ্যান্ড ট্রাই টু রিয়েলি লুক ফর রিয়েল প্রবলেমস। হ্যাঁ, যেমন বিকাশের কথা যদি বলি, বিকাশ হ্যাজ গিভেন পেনিট্রেশন অফ মানে MFS wallet, 50% of our population has penetration of MFS wallet now. এটা what is the biggest problem that they solve? আমাদের এখানে আমাদের পপুলেশনের মধ্যে আসলে ক্রেডিট কার্ডের পেনিট্রেশন or ব্যাংকিং, ফর্মাল ব্যাংকিং
was very limited. So এইখানে এই অপরচুনিটিটা তারা দেখতে পেরেছে, and they actually enabled mobile financial transactions, এবং this has penetrated so well. So এটা আসলে it's acting as a big enabler now. আমাদের পুরো ইকোনমির একটা big enabler হিসেবে বিকাশ is now working, and there is more mobile financial wallets upcoming as well. So this is an example just that we can see from around us. So এইভাবে আসলে প্রবলেম খুঁজে বের করাটা মানে you have to really look with empathy and with that eye, so that আপনার চারপাশের প্রবলেমগুলোকে আপনি দেখতে পান and you can step forward to come and solve it. জি, থ্যাংক ইউ আপা, আসলে মানে চমৎকার ভাবে বলেছেন এটা। সো যে প্রত্যেকটা আইডিয়া কিন্তু আবার আপনার ডে টু ডে বেসিসে প্রবলেম থেকে আইডিয়া চলে আসে। যেমন আপনার যদি এয়ারবিএনবি দেখেন, দেখবেন দুইটা ফ্রেন্ড, সেটা স্টোরিটা দেখে নিন আপনারা। দুজন ফ্রেন্ড গিয়েছিল কনফারেন্সে, গিয়ে দেখলো যে হোটেলে থাকলে অনেক টাকা লাগে। দে কন্ট্যাক্টেড টু দেয়ার ফ্রেন্ড যে তোর বাসায় একটা স্পেয়ার রুম আছে, আমরা থাকতে আসি। তো থেকে তখন চিন্তা করলো আমাদের মতো তো আরো অনেক এরকম বিভিন্ন দেশে কনফারেন্সে যায়, অনেক মানুষ তাদের বন্ধুদের অনেক স্পেয়ার রুম থাকে। তো তারা তখন সেই এয়ারবিএনবির আইডিয়া নিয়ে আসলো। যদিও করোনার কারণে এই আইডিয়াটা এখন কাজ করছে না, বিকজ নোবডি ইজ অ্যালাউইং আদার্স টু এন্টার ইন দ্য হাউস, বাট আলটিমেটলি এভাবে আইডিয়া চলে আসে। তারা রিয়েল লাইফে প্রবলেম ফেস করাতে আইডিয়া পেয়েছে। আসিফ ভাইয়ের কাছে যাচ্ছে। আসিফ ভাই, আমাদের যদি স্টার্ট আপ ফান্ডিং মানে একটু ডিটেল বলতেন, তাহলে আমাদের ছাত্র হয়তো প্রিপারেশন নিত, বা যারা শুনছে তারা শুনতো তারা ফান্ডিং কিভাবে পাবে এবং কিভাবে কিভাবে জাজিং করেন আপনারা ফান্ডিং দেওয়ার সময়। আচ্ছা, আমরা যেটা দেখি, যেটা ফার্নাপ একটা ভালো জিনিস বলেছেন যে টিমে, বাট হাউএভার পিচিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমরা যেটা করি, আমি কালকে আই ওয়াজ জাজিং প্যানেল দুইটা ইউথ এন্টারপ্রেনিউরশিপ কম্পিটিশনে, সকালে একটা বিকালে একটা, সো মেনি কম্পিটিশনস গোয়িং অন। হাউএভার আই থিঙ্ক দ্যাট উই আর নট টেকিং এনাফ প্রিপারেশন ফর পিচিং। আমরা যখন এমআইটি ইনোভেশন ল্যাবে ছিলাম, মানে আমাদের 15 দিন ধরে, মানে ইট ওয়াজ লাইক উই আর মেড to stay in one room, one building, and pitching practice and pitching practice and pitching practice. যেটা মেন যেটা সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে আপনি ভ্যালু প্রপোজিশন এবং আপনার যে ফিনান্সিয়াল যে টার্মটা, যে আপনি আসলে financial data চাই আপনার মাথায় আছে কিনা, what is your break even point, how much money would you require, and how much money that you're planning to get out of this business basically. So এটা আছে কিনা এক নাম্বার। এটা কিন্তু ম্যাক্সিমাম পিচিং এ যেটা আমি দেখি আমরা আজকাল, যে এই জিনিসটা somehow the financial analysis is not being done thoroughly, which kind of মানে is really risky. যেটা হচ্ছে যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এর ক্ষেত্রে when we generate that becomes a big problem, number one. Number two, ফারহানা যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তাই, মানে যে ওয়েস্টার্ন যারা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর, তারা যেটা দেখে যে হচ্ছে যে who are you and what's মানে who are in your team basically, আপনার টিমে কারা আছে এবং আপনি কে, ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। জর্জ সিয়াটিস বলে যে রেজলিউশন প্রজেক্ট আইডিয়া আছে, একটা কথা বলেন, দেখো আইডিয়াটা যেমন হোক এটা আমরা করে নিতে পারবো, বাট আই নিড দ্য পার্সন। হ্যাঁ, না, পার্সন মেক্স দ্য ডিফারেন্স, এবং ওইটা খুব ইম্পর্টেন্ট। ওনারা অনেক টাকা ইনভেস্ট করেন। আর 3 নাম্বার যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে একটা যেটা দেখেন যে there is a difference between entrepreneurship and startup, কিন্তু স্টার্টআপের কিন্তু আলটিমেটলি গিয়ে you have to have a scalability plan. entrepreneurship আমি শুরু করলাম, আমি যে সাইজের 2টা দোকান নিয়ে করেছি সারা জীবন, আমি 2টা দোকান নিয়ে মানে I can move on. But startup বলতে আমাদের এখানে যে assumptionটা আছে, startup মানে টেক স্টার্টআপ, টেকনোলজি বেস হইতে হবে, এরকম কোনো, there's nothing like that. It has to be a scalable model which has a potential to go to the IPO level. তো ওইটা করতে গেলে আপনি যদি বলেন যে বাংলাদেশে who are the ইনভেস্টার্স, যদি বলেন, আমি লোকাল ইনভেস্টার গুলোর কথা নাই বললাম, কারণ সবাই জানেন স্টার্টআপ বাংলাদেশ থেকে শুরু করে যারা এখন লোকালি অনেকে অ্যাঞ্জেল ইনভেস্টার্স আছেন। ইন্টারন্যাশনালি বাংলাদেশে খুব বড় ইনভেস্টার যারা কাজ করেন তাদের মধ্যে হচ্ছে আপনার ট্রু ভ্যালু, which is a Dutch impact investor. ওদের they're actually এতদিন পর্যন্ত মানে একটু ম্যাচিউর ফেজে করছিল, but they're bringing in the startup funding, and we are working with them. EMK is working with them very closely. So True Value Enterprise is a big one. তারপরে আপনার Acumen Fund is a big one. Omidian Network is a big one. And then এই তিনটা that I've seen getting a lot of fund. Google.org actually also really very interesting. So Google.org এর funding is really interesting. আমরা যখন আমাদের কেয়ার থেকে ফার্স্ট সোশ্যাল এন্টারপ্রাইজ করি, it was funded by Google.org আর কি, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে। সো there's a lot of ইম্প্যাক্ট ইনভেস্টর, কিন্তু প্রত্যেকটা ইম্প্যাক্ট ইনভেস্টরের ক্যারেক্টারিস্টিক্স এর আলাদা, কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট কিন্তু সেম আর কি, বেসিক্যালি যে you have to solve a problem, who are you as a person, your passion, and whether you have done enough research and enough financial calculation. So আমরা EMK তে যখন $10,000 দিই, আমাদের তো খুবই অল্প অ্যামাউন্ট, বাট ফর আমরা যেটা দেখি যে মানে যেটা বলেছিলাম যে it has not necessarily to be tech, কিন্তু আপনি
what is the problem that you're trying to address, whether it addresses our social need and everything. Second হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনি as an entrepreneur, থার্ড হচ্ছে যে আপনি আসলে whether you have done your sustainability plan আর কি, basically is it completely grant dependent নাকি একটা পর্যায়ে পরে you want to get out of grant, মানে so কালকে আমি অনেকগুলো প্রপোজাল দেখলাম ম্যাক্সিমাম গ্র্যান্ড ডিপেন্ডেন্ট, which then worries me আর কি বেসিক্যালি। হ্যাঁ, তো এইটা বেসিক্যালি যদি রাফি আমি খুব সংক্ষেপে বলি, and I can send you the list, একটা 50টা ইউথ অন্টারপ্রেনিয়রদেরকে ফান্ডিং করে internationally. I have the list and I'll actually share with you, যেটা আপনি আপনার হয়তো স্টুডেন্টদের সাথে you can share that rather than going details into that. জি থ্যাংক ইউ ভেরি মাচ। মানে সোফার স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তাদের আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তাদের কিভাবে আগানো উচিত, কি নিয়ে কাজ করা উচিত। যেটা বললেন খুবই দরকার। আপনার অনেক সুন্দর আইডিয়া আছে, বাট আপনার অ্যাক্টিভেশন প্ল্যান ভালো না। আপনার পার্সন যাদেরকে চুজ করেছেন তাদের ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্টেন্ট। মানে আগে থেকেও এখনো মানে প্রত্যেকটা ফান্ডিং এ দেখা হবে যে আসলে ওয়েদার হি ইজ কনফিডেন্ট অর নট, এবং সে এটা করতে পারবে কিনা, এবং আপনার প্রায়ার এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। যে কারণে আমি ছাত্রদেরকে সবসময় বলি যে ফার্স্ট ইয়ার থেকে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে এঙ্গেজ হও, কর্পোরেটের সাথে এঙ্গেজ হও। তো তোমাদের কিছু ট্র্যাকশন হলো, কিছু রিয়েল টাইম কাজ করার এক্সপিরিয়েন্স হলো, এটা কিন্তু কাজ করবে। এটাই কিন্তু আপনি যখন তিন মিনিটের পিচ দিলেন, এলিভেটর পিচ দিলেন, অ্যাক্সিলারেটর পিচ দিলেন, দেখবেন যে আপনার ওই পিচের মধ্যে ওনারা বের করে ফেলবে যে আপনি আসলে আজকেই প্রথম আসছেন এখানে, নাকি আপনি ছোটবেলা থেকেই এই লাইনে কাজ করালো। সো যারা মানে এই এলিভেটর পিচে উইন করে তারা অবশ্যই প্র্যাকটিস করে, তারা অবশ্যই হয়তো নতুন করে আসে না, বাট এখানে আপনার প্রিপারেশন জরুরি। 10 লাখ টাকা আপনাকে এমনি এমনি দিবে না। 400, 500, 600, 1000 অ্যাপ্লাই করে, সেখান থেকে বেছে বেছে মাত্র 10 জনে যায়। সো গ্লোবালি সারা পৃথিবীতে যেমন হাল প্রাইজ তারাও কিন্তু ফান্ডিং করে গ্লোবালি, 1 মিলিয়ন ইউএসডি প্রোভাইড করে। আপনারা এই ক্লাবে যারা আছে তারা জানে, বিকজ হাল প্রাইজের একটা প্রোগ্রাম আমাদের সাথে হয়েছিল, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে। তো ওখানে প্রায় 20-25 হাজার অ্যাপ্লিকেশন থেকে একজন উইনার হয়, 1 মিলিয়ন পায়, আর বাকিরা একটু কম পায়। সো আলটিমেটলি বিকজ দিস ইজ কম্পিটিটিভ। আপনি যদি 10 বছর আগে ঠিক এই সেম প্রোগ্রামটা আমি যদি 10 বছর আগে করতাম, তখন হয়তো ফারনাবা বলতো আমার কাছে 20 লাখ টাকা আছে, দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। কিন্তু এখন হচ্ছে 20 লাখ, এখন হচ্ছে হয়তো টাকা নেই, বাট 20 লাখ লোক রেডি আছে ফারনাবাকে অ্যাপ্রোচ করার জন্য। সো হিউজ কম্পিটিশন, মার্কেট ইজ ভেরি মাচ কম্পিটিটিভ। আপনাকে এগোতে হলে আপনাকে অনেক প্রিপারেশন নিয়ে যেতে হবে, এটা খুবই দরকারি। আচ্ছা, এবার আমরা একটু ফিউচারিস্টিক প্ল্যান করি। যদি আমরা ধরেন 2030-তে আমরা দেখতে চাই যে 2030-তে আমরা ধরেন ইনক্লুশন ইকোসিস্টেম দেখতে চাই, যে জাস্ট গেস, এখানে কোনো রাইট এন্ড রং কিছু নাই। 2030 সালে আমরা যদি লম্বা একটা 10 বছরের প্ল্যান করি, তাহলে আমরা আসলে কিভাবে দেখতে চাই বাংলাদেশকে? এটা মানে এনিওয়ান ক্যান স্টার্ট, আসিফ ভাই এবং ফারহান আপা, যে আমরা 10 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চাই উইথ দিস এখনকার যে প্ল্যানে আমরা আগাচ্ছি, ফিউচারে যদি আমরা বাংলাদেশকে একটু কল্পনা করি 2030 সালে। you want to go ahead or should I go ahead? প্লিজ আসিফ ভাই। আচ্ছা, যেটা রাফি ভাই যেটা বলেছেন যে I'm sure you know about the research triangle, নর্থ ক্যারোলিনা, যেটা আর কি বেসিক্যালি এনসি স্টেট, ডিউক এবং এর মধ্যে ইউনিভার্সিটি অফ চ্যাপেল হিল, যে এই তিনটে ইউনিভার্সিটিকে বেস করে পুরা the whole research triangle has been developed. যে জায়গাটা আমার যে জায়গাটা দেখার ইচ্ছা, I'm sure Farapa will add from a corporate point of view, একটা হচ্ছে যে the capacity of university to do product research. আমাদের এখানে কিন্তু we are basically we are a process inventor so far। হ্যাঁ, মানে বাংলাদেশে যদি দেখেন প্রোডাক্ট ইনোভেশন খুব কম হয় বিকজ অফ দ্য ওই যে ইউনিভার্সিটির রিসার্চ ক্যাপাসিটির গ্যাপের জন্য টেকনিক্যালি। So I want to see the education system has a tremendous capacity to conduct extensive research on product innovation, এবং university is a hub of innovation, এবং it is protected by এই ইনভেনশন গুলো protected by very strong মানে intellectual property and copyright law, যেটা আমাদের it's a very weak point, যেখানে আসলে entrepreneur খুবই মানে মানে হয়ে যাচ্ছেন আর কি বেসিক্যালি, আমি শুধু বাংলা বলি নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন, এক নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের ইজ অফ ডুইং বিজনেসের সিগনিফিকেন্ট মানে ইম্প্রুভমেন্ট হচ্ছে ডিসপাইট অফ অল দ্য excitement around entrepreneurship, however we still rank quite low in the ease of doing business indicators, এই জায়গাগুলোতে আমাদের অনেক হয়তো ইজি হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে there has to be যে ওই যেটা বললাম যে entrepreneurship will be inclusive for everybody, মানে এটা it is মানে কোনো সিঙ্গাপুর বা এদের যাদের ইজ অফ ডুইং বিজনেস যেরকম ওই রকম ভাবে যে না ঠিক আছে, if I think my entry barrier will be minimum to the possible,
And fourth যে জায়গাটা আমি চেঞ্জ চাই সেটা হচ্ছে যে the financial institutions will actually modernize themselves to cater to the need. এখনো যদি আমার entrepreneurদেরকে ফান্ডিং করতে গেলে 2 বছরের পুরনো ট্রেড লাইসেন্স লাগে, and then it's not, তখন 2 বছর যদি আমি সাস্টেইন করতে পারি, why would I need your funding? Number one আমার কোশ্চেন যেটা আমি সবসময় I put this moment our friend and I ask him this question often and he said like look, it's a rule. I said so we to discuss. আর ফিফথ হচ্ছে যে এই যে ডিসবার্সমেন্ট কস্ট, যেটা এই যে ফান্ডটা ঠিক আছে অ্যাক্সেসিবল, কিন্তু আলটিমেটলি গ্রাসরুট লেভেলে যে এন্টারপ্রেনিউর সে আসলে এই যে তার কাছে যেতে গেলে অনেক ব্যাংকের ইন্টারেস্ট আছে, যে কস্টটা, সো দেয়ার আর আ সিস্টেম দ্যাট হ্যাজ বিন ডেভেলপ যেটা সেটা এখানে থাকবে। সো এই 5টা জিনিস ভাই আমার এক্সপেকটেশন, যে একটা হচ্ছে যে ইউনিভার্সিটি শুড বি হাব অফ ইনভেনশন, অ্যান্ড সেটার সাথে প্রাইভেট সেক্টরের লিঙ্ক থাকবে, তারা ইনভেস্ট করবে, কিনে নেবে, ইন্টেলেকচুয়াল ল প্রপার্টি রাইটটা স্ট্রং থাকবে, লিগাল সিস্টেমটা স্ট্রং থাকবে, ইজ অফ ডুইং বিজনেসটা ভালো থাকবে, অ্যান্ড ফাইন্যান্সিং উইল বি মডার্নাইজড, এক্সট্রিমলি হেভিলি মডার্নাইজড, অ্যান্ড উইল মুভ more towards product innovation basically. এই 5টা জায়গা I can keep on talking but I'm sure Farhana will add to this basically. Sure. Thank you Asif bhai, thank you very much. এই 5টা পয়েন্ট আসলে মানে জাস্ট মানে একবার কোর পয়েন্টস গুলাই বলেছেন, আসলে এরা না থাকলে ইকোসিস্টেম হবে না আই গেস। ফানা পাকে যাচ্ছি, গ্রামীণ ফোন 2003 সাল, একটু জাস্ট আমরা একটু কল্পনা করি কেমন, জাস্ট বিং পজিটিভ। I think 2030 সাল চিন্তা করলে there is a lot of transformation that I see already. আসলে গ্রামীণ ফোনের মধ্যে অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, আমাদের নেচার অফ জবস, নেচার অফ এমপ্লয়মেন্ট, ইট ইজ চেঞ্জিং। হ্যাঁ, এবং we are seeing যে আমাদের সাথে যারা কাজ করছে, যাদেরকে আমরা রিক্রুট করছি, their expectations, their way of work, their delivery, it is also changing. হ্যাঁ, আমাদের গতানুগতিক আগে যেরকম ফুল টাইম এমপ্লয়মেন্ট স্ট্রাকচার ছিল, যেভাবে আমরা how we got appointed in গ্রামীণ ফোন, এইভাবে আসলে things are not working out with the current youth, and এটা আরো চেঞ্জ হতে থাকবে। এখন আমরা কাজ করছি, অনেক বেশি কন্ট্রাকচুয়াল রিসোর্সেস আমাদের সাথে কাজ করছে, প্লাস একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে যে উই আর অলসো ইন্ট্রোডিউসিং আ লট অফ রোবটিক্স ইনটু আওয়ার ওয়ার্ক। হ্যাঁ, রোবট মানে এমন না যে ফিজিক্যাল রোবটস ওয়াকিং অ্যারাউন্ড, বাট দেয়ার আর আ লট অফ টাস্কস দ্যাট আর বিং ডান বাই অ্যালগোরিদমস। হ্যাঁ, বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে এগুলো ফুলফিল করা যাচ্ছে, রাইট? সো আ লট অফ AI driven robotics is coming into our deliverables. So traditionally আমরা যেভাবে এমপ্লয়মেন্টকে ডিফাইন করতাম, আসলে ফিউচার এমপ্লয়মেন্ট will not be so. Future employment is more going to be about problem solving, এবং it also influences I believe entrepreneurs as well. হ্যাঁ, যে এখানে আসলে সব কাজই আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে তা না, আমাদের অনেক জায়গায় we are seeing যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড 4IR ওয়েভে আসলে যত রকম টেকনোলজিস আছে, all these will be coming into play, এবং সেখানে হিউম্যান কন্ট্রিবিউশন বা ম্যানুয়াল কন্ট্রিবিউশন is going to reduce. It's going to significantly downplay, এবং আসলে the human brain will be more utilized for problem solving and actually maintaining relationships between robots or between আমাদের robotics কে আমরা কিভাবে apply করব, how we are going to apply the future technologies into our work to deliver more efficiently and to make companies more productive. আসলে that will be the area where the human brain comes into play. So আমি দেখি 30 years পরে perhaps a lot less people inside GP house এ physically হয়তো আমাদেরকে সবাইকে থাকতে হবে না। হ্যাঁ, we will all be remotely collaborating, and thanks to COVID has actually shown us a lot of future possibilities. আমি মনে করি যে যেই জিনিসগুলো আমরা হয়তো এখন বসে foresee করতে পারতাম না, আমরা ইমাজিন করতে পারতাম না যে আমরা ফুল এন্ড টু এন্ড ডে অফ ওয়ার্ক ডেলিভার করছি ফ্রম আ রিমোট প্লেস, আমরা যে যার সুবিধা মতন জায়গা থেকে আমরা ডেলিভার করছি, নাথিং ইজ বিং এফেক্টেড। ইনফ্যাক্ট আমরা আরো বেশি উই ফিল যে উই হ্যাভ বিকাম ইভেন মোর এফিশিয়েন্ট। সো আমাদের ওই মাঝখানের ওই গসিপ ব্রেক, কফি ব্রেক, এইসব জিনিস এখন কমে আসছে। উই হ্যাভ মেড আওয়ারসেলফ মোর এফিশিয়েন্ট। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওয়ার্ড। কি focus area should be trying to gain efficiency and trying to really utilize my brain to solve real problems, যেটা আসলে কোনো রোবট সলভ করতে পারবে না। So a kind of collaboration between human and machine, I think that will be an active way of work, যেটা আমরা বলি in the future for any company, for any enterprise. That's thank you very much. Wow, amazing. হ্যাঁ, আসলে ট্রু, আই এগ্রি উইথ দ্যাট। কারণ আমাদের দেখেন ফিউচার অফ ওয়ার্ক, মানে আমি আজকে সকালে একটা বই ডাউনলোড করলাম, একটা বই পড়ছিলাম, আমাদের ডিজিটালাইজেশন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন বলেন, সাইবার সিকিউরিটি বলেন, এগুলো হচ্ছে নেক্সট বিগ থিং। ভিএফএক্স বলেন, আমাদের যে ভিজুয়াল ইফেক্টস, তারপর আমাদের সিজিআই বলি আমরা,
কম্পিউটার জেনারেটেড ইমেজ। প্রত্যেকটা বাচ্চা এখন তারা কার্টুন বানাতে পারে, নিজে নিজেই অ্যাপ বেসড কাজ করে। সো এন্টারপ্রেনারশিপ বলতে আমরা শুধুমাত্র বাংলাদেশে 10 বছর আগে ভাবতাম এন্টারপ্রেনার মানে হচ্ছে যে মানে হাঁস মুরগি পালন করবে, তারপরে কাপড় চোপড় বিক্রি করবে, এগুলো জাস্ট উইদিন 2-3 মান্থস বা 2-3 ইয়ার্স এর মধ্যে হারিয়ে যাবে। আপনি সামনে আসবেন হচ্ছে আমাদের ফিনটেক গুলো এখন এগিয়ে আসছে, অনেকগুলো অ্যাপ বেসড প্ল্যাটফর্ম, জাস্ট বিকাশ এবং নগদের মানে দেখেন তারা কিভাবে কত দ্রুত, কত তাদের গ্রোথটা দেখেন। সো ফিনটেক ক্যাটাগরিতে আমাদের ফাইন্যান্সিয়াল পেমেন্টস ক্যাটাগরিতে যারা কাজ করে, বাংলাদেশে আছে বিকাশ, আফ্রিকাতে বোধহয় পাসা বা পেসো একটা আছে। সো এই টাইপের বিজনেসের সামনে হিউজ ডিমান্ড হবে। আপনারা যারা এন্টারপ্রেনারশিপ আইডিয়া নিয়ে আসবেন, ফিনটেকে আইডিয়া নিয়ে আসতে পারেন, টেকনোলজিতে আইডিয়া নিয়ে আসতে পারেন, চ্যাটবটের আইডিয়া নিয়ে আসতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা ওয়েবসাইট এখন বাংলাদেশে হয়তো 3-4টা ওয়েব কোম্পানির মাত্র ওয়েবসাইটে চ্যাটবট এনেবল করা আছে। কারণ চ্যাটবট হচ্ছে কস্ট মিনিমাইজেশন করে, অনেক 1,500-2,000 কোয়েশ্চেনের অ্যান্সার ইনস্ট্যান্টলি দিয়ে দেয়, টাইপ করবেন সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে আসছে। ইজি সলিউশন নিয়ে আসেন, চ্যাটবট আসতে পারে, দেন রোবোটিক্স আসতে পারে। কারণ সারা পৃথিবীতে যে মানুষের সাথে বিকল্প হিসেবে কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে রোবোটিক্স সামনে, অটোমেশন এবং রোবোটিক্স। যেমন এর মধ্যে আছে সাইবর্গস আসবে, অনেক অনেক আমাদের হিউম্যানয়েডস আসবে, যেমন রোবট সোফিয়া। আমার তো মনে হয় বস্টন ডায়নামিক্স, আমি কয়েকটাকে ফলো করি, বস্টন ডায়নামিক্স ওরা বোধহয় নেক্সট ইয়ার থেকে ঘোষণা দিয়েছে সার্ভিস রোবটস বিক্রি করবে। মানে আপনার বাসায় কাজের মানুষের মতো একটা রোবট থাকবে, সে হেঁটে হেঁটে আপনাকে কাজ করবে। সো আলটিমেটলি এই মানুষের সাথে ম্যানের সাথে মেশিন কাজ করবে, এবং সেটা বাসায় হতে পারে, ফ্যাক্টরিতে হতে পারে। আপনার রোবোটিক্সের জন্য এখন আমাদের বাংলাদেশেও ইএমকে সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা নাসা স্পেস চ্যালেঞ্জ করেছেন কদিন আগে। ইট মিনস সেখানে অনেক বাচ্চারা পার্টিসিপেট করেছে রোবোটিক্সে, বাংলাদেশে বাচ্চারা কদিন আগে অ্যাওয়ার্ড নিয়ে এসছে, রাইট? সো এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমে কিন্তু এইসব জিনিসগুলো ইনক্লুশন করতে হবে। হ্যাঁ, আমাদের ওই শুধুমাত্র ফার্মিং এগ্রিকালচার সেখানে থাকবো আমরা অবশ্যই, বেসিক জিনিস, বাট আমাদেরকে আরো ডেভেলপড ওয়েতে চিন্তা করতে হবে, এআই নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা এখন সবাই অনলাইনে ভার্চুয়াল হয়ে গিয়েছি, প্রচুর সাইবার সিকিউরিটি ক্রাইম হবে সামনে। রাস্তাঘাটে চুরি ধরার জন্য র্যাব আছে, পুলিশ আছে, তারপর আরো আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু অনলাইনে ধরার জন্য ওইভাবে আমাদের এথিক্যাল হ্যাকার এবং এথিক্যাল পুলিশিং মোরাল পুলিশিং করার কেউ নেই। কিন্তু আমরা কিন্তু ভালনারেবল, রাইট? সো অনেক হ্যাকার আছে, তাদেরকে ধরার জন্য হয়তো এথিক্যাল হ্যাকিং কোর্স আমি নিজে এনরোল করেছিলাম, বাট মাইক্রোসফটের। সো আলটিমেটলি সেটা এখন করছি আস্তে আস্তে। সো ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট এইসব এরিয়াগুলোতে। এবং যদি আপনি ডিজিটালি স্কিল হয়ে যান, ইফ ইউ স্টার্ট আপ, আপনারা এখন জয়েন করবেন হচ্ছে গিগ ইকোনমিতে। গিগ ইকোনমি, ফ্রিল্যান্সিং ইজ এ কাইন্ড অফ গিগ ইকোনমি। তারা কন্ট্রিবিউট করছে, আপনার চাকরি খোঁজার দরকার নাই। আপনার যদি এন্টারপ্রেনার নাও হন, ইউ ক্যান বি অ্যান ইন্টারপ্রেনার, রাইট? আপনি চাকরি করবেন, সেখানে ডেভেলপমেন্টে কাজ করবেন সেই কোম্পানির জন্য। এরকম ব্লকচেইন নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশে এই বছর আমরা জয়েন করেছি প্রথম ব্লকচেইন অলিম্পিয়াডে, সেখানে আমারও সুযোগ হয়েছিল একজন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস থেকে পার্টিসিপেট করার অ্যাজ এ জাজ জুরি বোর্ডে। এবং আমাদের প্রায় আমরা 84টা টিম জয়েন করেছে ব্লকচেইন অলিম্পিয়াডে। আমরা সেখান থেকে 12টা ফাইনালে পাঠিয়েছি, সেখান থেকে 4টা টিম পুরস্কার পেয়ে এসছে, নট ব্যাড। নেক্সট ইয়ার আমরা হচ্ছে হোস্ট, নেক্সট ইয়ারে 2021 বাংলাদেশ হচ্ছে হোস্ট এই সাউথ এশিয়ান ব্লকচেইন অলিম্পিয়াডের। সারা পৃথিবী থেকে লোকজন আসবে, হয়তো ফিজিক্যালি আসবে হয়তো নেক্সট ইয়ার জুনে, বাট যদি কোভিড না যায় হয়তো ভার্চুয়ালি হবে। তো সেটার জন্য প্রিপারেশন নেন। ব্লকচেইন অলরেডি বাংলাদেশে কয়েকটা অর্গানাইজেশন অ্যাডপ্ট করে ফেলেছে। ব্লকচেইন দিয়ে অনেক রকমের অনেক বড় বড় সমস্যা সমাধান সম্ভব। আমাদের মিনিস্ট্রি অফ ল্যান্ড ব্লকচেইন ইনকর্পোরেট করছে। আমাদের হেলথ সেক্টর ব্লকচেইনে যাওয়া সম্ভব, উচিত। আমাদের এনআইডি কার্ড, আমাদের প্রায় 30-32টা ইনফরমেশন এনআইডি কার্ডে আছে। সো এইভাবে ব্লকচেইন বলেন, সাইবার সিকিউরিটি বলেন, এমন না যে এগুলো পড়তে গেলে শুধুমাত্র মানে কম্পিউটার সায়েন্সের ছেলে হতে হবে। সাইবার সিকিউরিটি এক্সপার্ট অনেকে আছে যারা আর্টসে পড়েছে, বাট দে ডেভেলপ দেয়ার স্কিল। মানে আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, অনেকে উদ্যোক্তা হতে চান, আপনাদের থিঙ্ক করতে হবে জাস্ট 2030-তে কি হবে, 2040-তে কি হবে। রোবট নিয়ে, অটোমেশন নিয়ে একটা প্রেডিকশন আছে যে আমাদের এখন যেই প্রেডিকশন, ধরেন বস্টন ডায়নামিক্স ফলো করতে পারেন, কুকা রোবটস আছে, তারা জার্মানি কোম্পানি কুকা, ওরা বিএমডব্লিউ মার্সিডিজের ফ্যাক্টরিতে এখন আর কোনো মানুষ কাজ করে না, কুকা কাজ করে। দেন মলি কিচেন আছে, মলি রোবোটিক্স কাজ করে। রোবোটিক্স মানে ড্রোন সেক্টরটাও বিশাল বড় সেক্টর। ইউ গাইস ক্যান স্টার্ট আপ অন ড্রোন দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক মানে জিও ট্যাগিং করে অনেক মানুষকে ট্র্যাক করা সম্ভব। মানে এটা ড্রোনের অনেক কিছুই আপনারা জাস্ট গুগলে ঘাটলে যাবেন। পুলিশ ক্রিমিনালদের ধরা সম্ভব ড্রোন দিয়ে। বাইরের দেশে পুলিশরা ইউজ করছে ড্রোন টু স্টপ ক্রাইম।
সো এইভাবে আপনারাও জাস্ট একটু ফিউচারিস্টিক চিন্তা করেন, যেখানে অলরেডি অনেক মানুষ চলে আসছে, সেখানে না থেকে আপনারা যেটা আরো 10 বছর পরে আসবে, লাগলে এখন থেকে শুরু করেন। আপনারা ওই যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা পেয়ে যাবেন, গ্রামীণের ফ্লেক্সিলোডের মতো বা হোন্ডার মতো। সো এইভাবে এরিয়া খুঁজে বের করেন এবং সেখান থেকে আপনার আইডিয়া নিয়ে আসেন, প্রবলেম সলিউশন করেন, করে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন। আচ্ছা, আমি অনেক বকবক করে যাচ্ছি। এবার আমি লাস্ট আমাদের প্রোগ্রামটা শেষের দিকে আপনাদের কাছে লাস্ট একটা প্রপোজালের মতো দিচ্ছি। ফারনাব আছেন? যে আমরা যদি একটা যেমন আমেরিকাতে আছে সিলিকন ভ্যালি, যেখানে আমাদের যত রকমের ইনোভেশন মাইন্ডসেট সবকিছু প্র্যাকটিস হয়, জাস্ট মানে সেখানে সবাই অ্যাক্সেলারেটর থেকে শুরু করে তাদেরকে ট্রেনিং থেকে শুরু করে করে। সো আমরা যদি আজকে ইকোসিস্টেম নিয়ে কথা বলছি, ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব, গ্রামীণ ফোন, ইএমকে সেন্টার, ইনিশিয়ালি আমরা এই 3 জন পার্টনার মিলে আমার একটা প্ল্যান করেছি আছে যে আমরা একটা ঢাকা ভ্যালি ক্রিয়েট করি, যেখানে আমরা আমাদের মানে এখানে ইন্টারচেঞ্জ হবে, হয়তো কখনো কোনো প্রোগ্রাম আমরা করব, ইএমকে সেন্টার করব, মানে ঢাকা ভ্যালি হতে পারে লাইক সিলিকন ভ্যালি। এখানে প্রত্যেকের, এখানে কর্পোরেট আপনারা আসবেন, আমরা আসছি, ইকোসিস্টেমে সবাই কন্ট্রিবিউট করবে। অ্যাটলিস্ট 10টা যদি বড় বড় জায়ান্ট অর্গানাইজেশন পাওয়া যায়, আমার কাছে মনে হয় মানে আলাদা আলাদা ফান্ডিং করার থেকে এক জায়গার থেকে, ওই যে বলি না, সবার থেকে টাকা না দিয়ে সব এক জায়গায় তোলো, এক হাত থেকে খরচ করো। ঢাকা ভ্যালির থেকে আমরা যদি করে ফেলি এরকম একটা, মানে জাস্ট এ প্রপোজাল, জাস্ট এ থট আমার, যে আমরা সেটা করতে পারি কিনা। হ্যাঁ রাফি ভাই, ইউ অলওয়েজ হ্যাভ ভেরি ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়াস। সো এটাও আমার মনে হয় খুব সাউন্ডস ভেরি প্রমিসিং, এবং আসলে কোলাবোরেশনের উপরে আসলে আর কোনো রাস্তা নাই। হ্যাঁ অ্যাবসলিউটলি। সো এখানে আই উড ডেফিনেটলি সাপোর্ট ইউ, আপনি যদি এরকম একটা ইনিশিয়েটিভ লঞ্চ করতে চান। বাট আই থিঙ্ক কোলাবোরেশন ইজ দ্য রুট। সো আমরা যদি সবাই একসাথে হতে পারি আন্ডার এনি নেম, নামটা ঢাকা ভ্যালি হোক বা any name. But I get your point, and it's a very innovative idea and practical as well. কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাই, সবাই আগে 10 টাকা করে চাঁদা দেয়, চাঁদা দিয়ে বলে এবার একজন থেকে খরচ করো, তাহলে সুবিধা হয়। বাকি 10 জন কিন্তু টাকা দেওয়া ঝামেলা নাই, পকেট থেকে মানি ব্যাগ বের করলে পড়ে যাবে। সো একজনের থেকে গেল, সে সব ট্যুরের ম্যানেজার। সো এরকম একটা প্রপোজাল থাকতে পারে, যেখানে আমরা একজন থাকবে হচ্ছে, বা সবাই মিলে একসাথে একটা ফান্ড তৈরি করে সেখান থেকে আমরা যারা সারা বাংলাদেশ থেকে সবাই কাজ করতে পারে, আলাদা আলাদা না করে আর কি। 10 মিলে করি কাজ, মানে একসাথে হয়ে গেলাম আর কি। ইউনিটি ইজ পাওয়ার। আসিফ ভাই, ওভার টু ইউ। রাফি, এটা তো ডেফিনেটলি, কারণ আমরা যারা মোটামুটি স্ট্র্যাটেজি নিয়ে একটু পরে করি, এবং আপনি জানেন যে ফিউচার ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট এগ্রিগেশন, নট অ্যাবাউট কম্পিটিশন। হ্যাঁ, মানে যারা এগ্রিগেশন করতে পারবে, কোলাবোরেশন করতে পারবে, তারাই টিকে থাকবে। কম্পিটিশন ইজ নট দ্য ফিউচার, যদি আমরা সারা জীবন মানে বিজনেসে কম্পিটিশনই পড়ে আসছি। সো ডেফিনেটলি দ্যাটস আ পসিবিলিটি, অ্যান্ড উইল বি ভেরি হ্যাপি টু any big forum, and that's a thing that I've told my team also, যে we will be joining force and we'll be making systematic changes rather than we being direct service providers. একটু জাস্ট আপনার আগের প্রসঙ্গে, so yeah, definitely any initiative that you take, we'd be very happy to participate, এবং এটা একটা মানে আপনি যে কোনো ইনিশিয়েটিভ নেন, আমি আমার মানে the EMK's philosophy now, the strategic plan that I'm doing for the next 2 years is basically broad-based partnership. For the first time, EMK has gone significant partnership with government, যেটা আগে কখনো EMK হিস্ট্রিতে ছিল না। We are really working very closely with the government basically, and partnering with government on major issues. However, একটা যেটা একটু আমি ব্যাকট্র্যাক রাখবে, যেটা আসি যে মানে এখানে অনেক যেহেতু স্টুডেন্ট আছে, আমি হোপফুলি দুটা জিনিস বলে, মানে একটা যেটা সবসময় বলে যে আপনি যেটা যে বলছিলেন টেকনোলজি, there are two part of technology. একটা হচ্ছে যে either you have to completely 100%ly মানে immerse টেকনোলজি, যে একটা টেকনোলজিকে নিয়ে নিতে হবে, অথবা you have to create something very different, একদম কুটির শিল্প বলতে যেতে পারে, সেটা একটা বড় মার্কেট আছে। তো টেকনোলজির ব্যাপারে there's no halfway about it। হ্যাঁ, মানে এটা আমরা অনেকে যেটা ভুলটা করি, যে আচ্ছা 50% এটা 50%, there's nothing about that. So you have to, if you want to have a technology based tech, it has to be 100%। যেহেতু ছাত্র আছে, আমি just একটা মানে last I thought that I will share my মিউট হয়ে গিয়েছেন মনে হয়। sorry, just let me check. Can you hear me now? নেট ঝামেলা করতেছে। Can you hear me? আমাদের সাথে হাফিজ ভাই জয়েন করেছেন, দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। হাফিজ আমাদের সাথে জয়েন করেছেন শত ব্যস্ততার মাঝখানে, উনি অফিসে বসে মিটিং করছেন এখনো। শুনতে পাচ্ছেন?
হ্যালো, হাফিজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। রাফি ভাই কেমন আছেন আপনি? জি জি, ভালো আছে ভালো আছে। আপনি বোধহয় এখন অফিসে আছেন মনে হয়, বা মানে অফিসে। তো আমরা প্রোগ্রাম কন্টিনিউ করে যাচ্ছি। আমাদের সাথে আমরা পেয়ে গিয়েছি মিস্টার আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। উনি হচ্ছে সবসময় ফান্ডিং, মানে আমরা একটু ডিসকাস করছিলাম আমাদের ছেলেরা কিভাবে ফান্ডিং পাবে, ট্রেনিং পাবে, আইডিয়া কিভাবে পাবে। তো আমাদের এখানে ফারহানা ইসলাম আপা আছেন, উনি গ্রামীণের হেড অফ ইনোভেশন। আর আসিফ উদ্দিন আহমেদ ভাই আছেন, উনি হচ্ছে ইএমকে সেন্টারের অ্যাক্টিং ডিরেক্টর প্লাস ইউ ল্যাবের ইউনিভার্সিটি লিবারেল আর্টসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো আসিফ ভাই কি আছেন, শুনতে পাচ্ছেন? আসিফ ভাই বলছিলেন আপনি একটু। So yeah, হাফিজ ভাই সালাম, হাফিজ ভাইয়ের সাথে সেখানে আরেকটা এটা ছিলাম আমি। জি, হাফিজ ভাই, জি, so we are working very closely with BIDA from EMK. না আমি যেটা বলছিলাম, so এটা একটা খুব বড় জিনিস। So technology you have to actually completely immerse technology আর কি বেসিক্যালি, হ্যাঁ এটা, অথবা you have to completely get out of technology. এটা কোনো halfway নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, যেটা আমার খুব স্ট্রাগল দেখি আমি মানে ইয়াং অন্টারপ্রেনিয়রদের মধ্যে, যে if you cannot define who is your market, যে আপনি যদি আমাকে না এসে বলতে পারেন, I'm sure Farhana bhai will tell the same thing, যে whatever service or product that you have delivered, who is exactly your market? আমি যে আমার entrepreneurship ক্লাসে বলি, then you are not even kind of an entrepreneur, you're not, আপনি entrepreneurship এর জন্মই হয়নি আপনার। So you have to really really tell me in এক কথা যে who is your market, who is your মানে what is your market, who কে কিনবে আপনার। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন যারা ইউথ এন্টারপ্রেনিউর আছেন। অনেক সময় যেটা দেখি যে ইউ ট্রাই টু ডু হাফ ওয়ে থিংস, একটু টেকনোলজি একটু মিক্স, এটা করা যায়। আর একটা হচ্ছে যে প্লিজ মানে বি ভেরি শিওর অ্যাবাউট who is going to buy your product. Just because you like the product doesn't mean that my market will এরা be পছন্দ করবে। জি, থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ। আমরা একটু এবার হাফিজ ভাইয়ের কাছে যাচ্ছি। হাফিজ ভাই যদিও শেয়ার করতেন বিডার থেকে আপনি কি পরিমাণ টাকা আমাদের জন্য নিয়ে এসছেন আজকে, বা আমাদের ছাত্ররা কিভাবে আসলে ইফ দে ক্যান অ্যাপ্লাই ফর ফান্ড অর ইকোসিস্টেম এবং ওয়ার্ক প্লেসে ইনক্লুশন আপনারা কিভাবে করছেন, আপনার কাছে যাচ্ছি। আপনি জাস্ট টেক ইউর টাইম, আপনি বলতে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাফি ভাই। আমি আসলে একটা ক্লাসে ছিলাম, ক্লাস শেষ করি আপনাদের এখানে জয়েন করেছি। আমি মূলত জয়েন করেছি আপনারা যে আমাদের যে গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক উইক, যেটি আমরা আসলে এটি উদযাপন করছি, তার অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম। এখানে এটা কি চলে আসলো, তো অন্য একটা উইন্ডো দেখা যাচ্ছে নাকি এখানে রাফি ভাই আপনার এখান থেকে? উইন্ডো চলে আসলো উপরে। আমরা আপনি কিন্তু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আচ্ছা, ওকে, ফাইন। তো আসলে প্রথমে রাফি ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ ফর অর্গানাইজিং দিস প্রোগ্রাম। আর আসিফ ভাইয়ের কথা মূলত শুনতে আসছি। আসিফ ভাই অনেক সুন্দর করে বলেন। আসিফ ভাইয়ের অনেক ইনফরমেশন আমরা পেতে পারি। এর আগের প্রোগ্রামে, দুটো প্রোগ্রামে বোধহয় আমি সংযুক্ত হয়েছিলাম। তো আজকেও আমি আসলে শুনতে পেলাম না, পরে হয়তো বা শুনে নিব। এটা যখন লাইভে থাকবে এটি আমরা জেনে নেব সেখান থেকে। ফারহানা ইসলাম, আপনি জয়েন করেছেন গ্রামীণ ফোন থেকে। এর আগে গ্রামীণ ফোনের সাথে আমি দুটো প্রোগ্রাম করেছি, অয়ন সাবির আলম সেটি অবশ্যই অর্গানাইজ করেছিল। এনিওয়ে, তো রাফি ভাই যেটি বললেন যে বিডা থেকে কি নিয়ে আসছি, আসলে বিডা হচ্ছে হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এটি ইটস এ অ্যাপেক্স বডি ফর প্রমোটিং দ্য বিজনেস এন্ড ফ্যাসিলিটিং দ্য বিজনেস। আসলে প্রমোশন এবং ফ্যাসিলিটেশন যেটি করে থাকে বিডা থেকে, সেটি হয়েছে আমরা বিজনেস, একজন ইনভেস্টর বা একজন বিজনেসম্যান যখন, বা একজন এন্টারপ্রেনার যখন বিজনেস করেন, তার বিজনেসটাকে এনহ্যান্স করার ক্ষেত্রে যে ধরনের সাপোর্টগুলো দরকার সেটি আসলে বিডা দিয়ে থাকে। বিডা বেসিক্যালি কোনো ফান্ড কখনো এখানে প্রোভাইড করে থাকে নাই, কখনোই করেনি। বাট বিডার যে প্রজেক্টটি এখন চলছে, এন্টারপ্রেনিউরশিপ এন্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি এটি একটি 64 ডিস্ট্রিক্টে এই প্রজেক্টটি চলমান রয়েছে। এখান থেকে আমরা আসলে কোনো সরাসরি কোনো ফান্ড আমরা এন্টারপ্রেনারদের দিতে পারছি না। আমরা যেটি করছি যে 64 ডিস্ট্রিক্টে আমরা একটি ট্রেনিং প্রোভাইড করছি। যারা ইমার্জিং ইউথ যারা আছে, এডুকেটেড ইউথ যারা আছে, যারা টেকনোলজির সাথে সরাসরি রিলেটেড, নলেজ বেসড এন্টারপ্রেনার, বেসিক্যালি তাদের জন্য আমরা এই ট্রেনিংটা প্রোভাইড করছি। তো যারা একটু আমাদের যারা এন্টারপ্রেনার হিসেবে যারা এই ট্রেনিংটা গ্রহণ করছেন, আমাদের ট্রেনি যারা,
তাদের ক্লাসটা লেভেলটা হচ্ছে মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল। এর নিচে কাউকে আমরা ট্রেনিংটা দিচ্ছি না। আমরা ক্রাইটেরিয়া সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়টি আমরা খেয়াল করছি, এবং ওইদিকে উপরের দিকে যত উপরে যারা পড়াশোনা শেষ করেছে আসলে নিজেদেরকে ওয়ার্কফোর্সের সাথে এনগেজ করার জন্য যারা কম্পিটেন্ট করে তুলেছে তাদের জন্য আমরা বেসিক্যালি ট্রেনিংটা প্রোভাইড করছি। এবং এখান থেকে এই একটি বেসিক ট্রেনিং দেওয়ার পরে আমরা ট্রেনিং এ যেটি তাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে হাউ টু স্টার্ট এ বিজনেস অ্যান্ড হাউ টু রান বিজনেস, অ্যান্ড বিডা তাদেরকে কিভাবে সহায়তা করছে, বিডার অ্যাক্টিভিটিস গুলো কি এগুলো আসলে আমাদের প্রান্তিক পর্যায়ের অনেক এন্টারপ্রেনার জানেন না। বিডা যে বিজনেস কিভাবে প্রমোট করছে, ফ্যাসিলিটেট করছে, এই বিষয়গুলো আমরা তাদেরকে সরাসরি মানে বিডার অ্যাক্টিভিটিস গুলো আমরা তাদেরকে সরাসরি জানাতে পারছি। মোরওভার গভর্নমেন্ট আসলে এন্টারপ্রেনারদের জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, কি ধরনের মানে ইনসেনটিভ গভর্নমেন্ট প্রোভাইড করছেন সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করছি। আরেকটি বিষয় হচ্ছে ইকোসিস্টেম। যখন আপনারা আসছেন, আমরা ইজ অফ ডুইং বিজনেস এর কথাটা যদি বলি, যে ব্যবসা প্রক্রিয়ার ক্ষেত্রে ইজ অফ ডুইং বিজনেসে আমরা কতটা সহজ করেছি, কিভাবে সহজ করেছি, কত সহজে সেটাটি পেতে পারে, সেই বিষয়গুলো আমরা আমাদের যারা ট্রেনিং যারা আছে তাদেরকে এই বিষয়গুলো আমরা অবহিত করি। প্রত্যেক উদ্যোক্তাদের জন্য সেটি করা হচ্ছে। ফাইনালি আমরা যেটা করছি, আমাদের এই ট্রেনিং সেশনে, আমাদের ট্রেনিং মডিউলে টোটাল 60 আওয়ার্স যে ক্লাস আছে, 60 আওয়ার্স এর মধ্যে আমরা তাদেরকে 22 আওয়ার্স রাখা আছে আমাদের বিজনেস প্ল্যান প্রোভাইড, কিভাবে বিজনেস প্ল্যান তৈরি করতে হয়। আমরা সেই বিজনেস প্ল্যানটা কিভাবে তৈরি করতে হয় সেটি তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি হাতে কলমে। এরপরে একদম পুরো এই 60 আওয়ার্স ট্রেনিং শেষ হওয়ার পরে যারা তাদের বিজনেস প্ল্যান রেডি করতে পেরেছে, তৈরি করতে পেরেছে, তাদেরকে আমরা হ্যান্ডস অন কিছু মেন্টরিং করছি আর কি। আমাদের মেন্টরদের নিয়ে সাকসেসফুল এন্টারপ্রেনার, সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার, সাকসেসফুল বিজনেসম্যান, তাদেরকে আমরা সরাসরি মেন্টরিং করছি এবং তাদেরকে সেখানটাতে বিজনেস প্ল্যানটা ফাইনালাইজ করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন বিজনেসটা ফাইনালাইজ হয়ে যাচ্ছে, বিজনেস প্ল্যানটা, সেই জায়গাটায় একজন এন্টারপ্রেনার যদি ফান্ডিং এর প্রয়োজন হয়, এখন ফান্ডিং যে এই ফান্ডিংটা আমরা তখন ব্যাংকগুলোর সাথে তাদেরকে সরাসরি একটি লিঙ্কে এস্টাবলিশ করে দিচ্ছি। আর ব্যাংকাররা তো আপনি জানেন, ব্যাংকার আসলে ব্যাংক তো লোন দিতেই চায়, ফান্ড করতেই চায়, কিন্তু আসলে কাদেরকে দিবে? উপযুক্ত ব্যক্তিটাকে পাওয়া দরকার, কার আসলে প্রপার বিজনেস প্ল্যান আছে, কার আসলে উদ্যোক্তা হওয়ার সেই প্যাশন রয়েছে, সেই ন্যাক রয়েছে, এটি আমরা এখান থেকে স্ক্রিনিং করে আমরা ব্যাংককে সরাসরি তাকে আমরা উপস্থাপন করছি। এবং এক্ষেত্রে আমাদের জেলাতে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি জেলা বিনিয়োগ উন্নয়ন সহায়তা কমিটি রয়েছে। যে কমিটিতে আমরা জেলা প্রশাসক মহোদয়কে প্রত্যেক জেলার তাকে চিফ করে আমরা এই কমিটিটা করেছি। এই কমিটিতে প্রত্যেকটা রেগুলেটরি বডি যেগুলো আছে বিজনেসের ক্ষেত্রে যারা দরকার তাদেরকে এনগেজ করে কমিটিটা করা হয়েছে। তো বিজনেস রিলেটেড কোনো প্রবলেম তাদের তারা ফেস করছে, সাথে সাথে দেন আমরা ওই মিটিংয়ে সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করছি। মোরওভার আমরা যেটা করছি, আমাদের যখন ক্লাসগুলো নেওয়া হয় তখন জেলা পর্যায়ে একজন যিনি ব্যাংকার, সাপোজ আপনার ওইখানে ডাচ বাংলা ব্যাংকের হয়তো বা যিনি ম্যানেজার ওখানে দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো বা গিয়ে ক্লাসটা নিচ্ছেন। তখন উনি দেখতে পাচ্ছেন যে বা কর্মসংস্থান ব্যাংকে তিনি আছেন, তিনি হয়তো বা ক্লাস নিতে যাচ্ছেন। তখন উনি দেখছেন যে না, আমার এই ট্রেনিং তার একটা সুন্দর আইডিয়া আছে, সে একজন পটেনশিয়াল এন্টারপ্রেনার, যে চমৎকার বিজনেস প্ল্যান তৈরি করেছে, তো আমি তাকে ফান্ডিং করতে পারি। তখন তাদেরকে ওইখান থেকে সিলেকশনটা আলটিমেটলি হয়ে যাচ্ছে। এবং এটি আর একটু ফাইনালাইজ করার জন্য আমরা সরাসরি তাদের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছি। কানেক্ট করে দিয়ে তাদেরকে ফান্ডিং করার ব্যবস্থা করছি। ফান্ডিং মানে লোনটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যতটা সহজ শর্তে দেওয়া যায় সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। আসলে ফান্ডিং এর জায়গাটা এরকম, আর ট্রেনিং এর জায়গাটাও এই জায়গাটাতেই আমরা ট্রেনিংটাকে ওইভাবে আমরা প্রোভাইড করছি। রাফি ভাই, জি, থ্যাংক ইউ হাফিজ ভাই। আমাকে তো শুনতে পাচ্ছেন না? জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি মানে খুব সংক্ষেপে আসল মানে আসল দরকারি কথাগুলো বলে গিয়েছেন। সো আমাদের যারা আজকে শুনছে, মানে আপনারা বিডাতে যোগাযোগ করতে পারেন, ওদের ফেসবুক পেজও আছে, সেখানে দেখতে পারেন ওনারা ট্রেনিং প্রোভাইড করে। আসলে ট্রেনিংটাও খুব দরকার, কারণ এই ট্রেনিংগুলো কিন্তু আপনি ইউনিভার্সিটিতে পাবেন না। এই ট্রেনিং পাওয়ার জন্য যার যেতে হবে আপনার গ্রামীণ ফোনের কাছে, বা যারা জিপি অ্যাক্সেলারেটর, যেটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, বাংলাদেশে আরো আসলে অনেক অ্যাক্সেলারেটর আসা দরকার, যেখান থেকে আমাদের এই 24-25 বছর বা যাদের বয়স বললেন
যে এজ রেঞ্জ, তাদের আসলে সেখানে শেখার আছে। আগে বলতো যেমন অন্টারপ্রেনার্স আর বর্ন নট মেড, কিন্তু এখন বলা হচ্ছে অন্টারপ্রেনার্স আর মেড টু। সো আপনি এই যত বেশি ট্রেনিং পাবেন তত বেশি আপনার নেটওয়ার্কিং হবে, যত বেশি নেটওয়ার্কিং হবে এবং তত বেশি কাজ করবে। এবং আমি সবসময় বলি সবসময় নেটওয়ার্কিং করবেন ইফ ইউ ওয়ান্ট টু বি এন অন্টারপ্রেনার। এবং দ্য অপোজিট ওয়ার্ড অফ নেটওয়ার্কিং ইজ নট ওয়ার্কিং। সো জীবনে যদি কিছু করতে চান, ওয়ার্ক করতে চান, ইউ হ্যাভ টু নেটওয়ার্ক, রাইট? সো হাফিজ ভাই, আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম, মানে একটা জাস্ট একটা মানে জাস্ট সাডেন প্ল্যান প্রপোজাল। সেটা হচ্ছে যে আমরা একটা সিলিকন ভ্যালি যেরকম সবার জন্য ওপেন থাকে, আমরা এরকম একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা, বিডা, গ্রামীণ ফোন, ঢাকা ইউনিভার্সিটি এবং ইএমকে সেন্টার, মানে এক জায়গা থেকে সবাই আমরা আসলে সেটাকে গ্রুম আপ করলাম। মানে আলাদাভাবে থাকলে ইফ ইউ আর ইউনাইটেড টুগেদার, আমরা আসলে ইকোসিস্টেমটা যেটা বলছি, ইকোসিস্টেম কিন্তু ওই যে আসিফ ভাইও বললেন, ফারনাপা স্বীকার করলেন যে আসলে একসাথে কম্পিট না করে আমরা যদি সবাই সবার সাথে একসাথে ইউনাইটেড ওয়েতে কাজ করি, একটা প্ল্যাটফর্ম তৈরি করি, ভ্যালি, সিলিকন ভ্যালির মতো, আমি দিয়েছিলাম নাম ঢাকা ভ্যালি, এটা অন্য নামও হতে পারে। এভাবে 4-5টা বড় জায়ান্ট অর্গানাইজেশন যদি এসে কাজ করে, আমার কাছে মনে হয় ইট মাইট অ্যাকচুয়ালি ওয়ার্ক ফাস্টার। কারণ স্টুডেন্ট এখন স্ক্যাটার থাকে, যে আমার জন্য আমি কোথায় যাব, কারণ প্রচুর এন্টারপ্রেনারশিপ ক্লাব আছে, এটা আছে সেটা আছে, বাট আলটিমেটলি তারা হয়তো অনেকে সময় নিয়ে নিচ্ছে। কিন্তু একটা যদি প্ল্যাটফর্ম থাকে, কমন প্ল্যাটফর্ম, মানে বিসাইডস গভর্নমেন্টের বাইরে আরেকটা যদি কমন প্ল্যাটফর্ম থাকে, যেখানে বড় 10টা-15টা অর্গানাইজেশন একসাথে কাজ করবে, সেই প্ল্যাটফর্মটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে বলে আমি মনে করি। হোয়াট ডু ইউ থিংক? কোলাবোরেশনের কাজ না? হ্যাঁ, আপনি যেটি বললেন যে ইএমকে সেন্টার, এরপরে গ্রামীণ ফোন, আজকে আপনার ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ক্লাব যেটি আছে, আপনাদের যেটি প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের বিডার ইএসডিপি যে প্ল্যাটফর্ম রয়েছে, স্টার্টআপ বাংলাদেশ রয়েছে, আপনার A2I রয়েছে। তো আমরা এরা সবাই মিলে যদি আসলে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যেখানে মানে সকল উদ্যোক্তা যারা আছে, এন্টারপ্রেনার যারা হতে চায়, তাদের প্রত্যেকটা সলিউশন যদি আমরা এখান থেকে ফাইন্ড আউট করে দিতে পারি, বের করে দিতে পারি সবাই একসাথে মিলে, ডেফিনেটলি উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাদের যে আমরা হয়তো একজনকে বলছি এটা উনি সলভ করছেন, তিনি বলছেন না ওইটা এই জায়গা থেকে সলভ করা যাবে, এটা এই ফান্ডিং এর জায়গাটা আমরা এখান থেকে সলভ করতে পারি। সো এই সবগুলা যে উদ্যোক্তাদের যে ইস্যুগুলা, তাদের যে প্রবলেমগুলো, সেগুলো তো আমাদের জন্য সকলেই জানে। আমি যেমন আমি সরকারের বসেছি, বাস এখানে যারা আপনারা বসেছেন, আপনারা সবাই প্রাইভেট সেক্টরের, আমি একমাত্র এখান থেকে ধরেন গভর্নমেন্টের সেক্টর থেকে জয়েন করেছি। বাট আমি যেটা ফিল করি, বাই হার্ট আমি যেটা ফিল করি, যে উদ্যোক্তাকে নিয়ে যদি ভাবতে হয়, আমাকে কিন্তু আমলার চেয়ারে বসে ভাবতে হবে না, আমাকে উদ্যোক্তার চেয়ারে বসে ভাবতে হবে। উদ্যোক্তার কি, তার নিডসটা কি, তার ব্যথা কোথায়, তার বেদনা কোথায়, তার প্রত্যাশা কোথায়, তার প্রাপ্তি কিসে হবে, এগুলো কিন্তু আমাকে ওই উদ্যোক্তার চেয়ারে বসে ভাবতে হবে। তবেই আমরা আসলে ওদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের মানে ইজি হবে বিষয়গুলো। তো তাদেরকে, তাদের যে সকল প্রবলেমগুলো আমরা ইতিমধ্যে ফাইন্ড আউট করতে পেরেছি, সেগুলো নিয়ে যদি আমরা একটা আলোচনায় বসি এবং একটা সুন্দর প্ল্যাটফর্ম যদি আপনার মাধ্যমে তৈরি হয়ে যায়, দ্যাট উড বি ভেরি নাইস ডেফিনেটলি। এবং এটা বলে আমাদের অনেক দূর নিয়ে যাবে। আমরা আপনাদের সাথে পুরোপুরি একমত। আমরা মানে উই আর ভেরি মাচ রেডি টু ওয়ার্ক উইথ অল অফ ইউ অ্যাকচুয়ালি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অলরেডি আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। শেষে ইকোসিস্টেম নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, যেখানে সবাইকে আসলে পার্টিসিপেট করতে হবে, কাজ করতে হবে, একটা কমন প্ল্যাটফর্ম থাকা উচিত। কারণ দেখেন, ইন্ডিভিজুয়াল, আজকে অ্যামাজন এত $1 বিলিয়ন মালিক, জেফ বেজোস এত দ্রুত 22 বছরে 25 বছরে এত টাকার মালিক হয়েছে, বা তার কন্ট্রিবিউশনটা বিকজ অফ হি ক্রিয়েটেড এ প্ল্যাটফর্ম। ইন্ডিভিজুয়ালি সে কিন্তু একটা ধরনের আলাদা কিছু সেল করতে পারতো, কিন্তু প্ল্যাটফর্ম ইকোনমি, আমরা এখন প্ল্যাটফর্ম ইকোনমিতে আছি, প্ল্যাটফর্ম বেস যারা আছে তারাই কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সো আমরা ইন্ডিভিজুয়ালি যদি কাজ করি সেটা ঠিক আছে, আমরা আসলে কাজ করতে পারি, কিন্তু সবাই মিলে একসাথে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করি, গ্রামীণ ফোনের একটা এক্সপার্টাইজ, ইএমকে সেন্টারের একটা এক্সপার্টাইজ, আপনি গভর্নমেন্ট সাইড থেকে একটা এক্সপার্টাইজ, সবকিছু মিলে এক জায়গায় একটা কম্বো হয়ে গেল, একটা মানে কোলাবোরেশন হয়ে গেলে, মানে যারা আমাদের টার্গেট অডিয়েন্স, তাদেরকে ছুটাছুটি করতে হবে না। তারা হয়তো ফান্ডিং এর জন্য যাচ্ছে এখানে, তারা ট্রেনিং এর জন্য যাচ্ছে আলাদা আরেকটা জায়গায়, একই ছাদের নিচে যদি সবকিছু পেয়ে যায়, আমার কাছে মনে হয় এটা তাদেরকে খুব দ্রুত মানে স্কেল করতে সাহায্য করবে, আই থিঙ্ক। সো আমরা শেষ দিকে চলে এসেছি, যদি শেষ কিছু কথা বলে শেষ করতে চান, আসিফ ভাই দিয়ে শুরু করছি। আসিফ ভাই, আমাদের অডিয়েন্সের জন্য প্রায় এখন অনেকেই দেখছে,
আমাদের জন্য, ওদের জন্য একটু কিছু অ্যাডভাইস। না, লাস্ট অ্যাডভাইস হচ্ছে যে এন্টারপ্রেনিউরশিপ নিয়ে যে মুভমেন্টটা তৈরি হয়েছে, ইটস আ হিউজ মুভমেন্ট, এবং এটা আমি বাংলাদেশে মানে 23-24 বছর ডেভেলপমেন্ট ক্যারিয়ার আমি এরকম মুভমেন্ট দেখিনি, অ্যান্ড ইট ইজ রিয়েলি এক্সাইটিং। ইউথরা যে সাহস করে চাকরি না খুঁজে আসেন। হাউএভার, আমার একটা কোশ্চেন, যে আমরা যারা বিশেষ করে এখানে কাজ করছি আমাদের জন্য, সেটা হচ্ছে যে এর আগেও আমি এই ক্লাস্টার অ্যাপ্রোচ এটাও হারিয়ে যেতে দেখেছি এক সময়, মানে সিএসআর এর যে এটা চলে গেছিল। সো আই থিঙ্ক উই শুড রিয়েলি টেক, ওই যে যেটা মানে স্যার বললেন যে সবাই একসাথে কাজ করা, যাতে এই যে ইউথদের যে এনথুজিয়াজম যেটা, হ্যাঁ, এটা যেন অন্যান্য অনেক কিছুর মতো নষ্ট না হয়ে যায়, এটার ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ আমরা আসলে, আমি অনেক সময় বলি যে এন্টারপ্রেনিউরশিপ ক্রিয়েট করাটা এখন একটা এন্টারপ্রেনিউরশিপ হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। সো এটা এরকম জায়গা থেকে যেন আমরা একটু সতর্ক থাকি, এবং আমরা যেন সবাই মিলে এই ইকোসিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করি যাতে এখানে এই যে মুভমেন্টটা আসলে একটা বড় মুভমেন্টে টার্ন আউট করে, এবং ধরে রাখতে হবে। এটাই সবচেয়ে বড় কথা আমার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমরা তো আসলে শুরু করেছি এখন, বেশি দিন হয়নি, কিন্তু এটা ইম্প্যাক্ট হয়তো পাওয়া যাবে 2025 এর দিকে, আরো 5 বছর। এই সময়টা হচ্ছে আমাদের গ্রো করার সময়। যেমন পাশের দেশকে আমরা সবসময় ব্লেম দেই, ইন্ডিয়া আমাদের থেকে বছরে $34 বিলিয়ন নিয়ে যায়, বিকজ তারা তারা নিজেদেরকে প্রস্তুত করা শুরু করেছে আরো 20 বছর আগে। তারা সাবমেরিন কেবলে জয়েন করেছে 1991-এ, আমরা জয়েন করেছি 2006-এ। এই যে 15 বছরে আমরা প্রায় মিনিমাম 150 বছর পিছিয়ে আছি ইন্ডিয়া থেকে। দোষ দিয়ে লাভ নেই ওদেরকে, আমাদেরই প্ল্যান রেডি ছিল না। বাট আমরা এখন যত দ্রুত আমরা এগিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের আসলে সবচেয়ে বড় পাওয়া হবে। সো ফারহান কাছে যাচ্ছি, লাস্ট ফিউ ওয়ার্ডস ফর আওয়ার অডিয়েন্স। থ্যাংক ইউ রাফি ভাই ফর কামিং ব্যাক টু মি। বাট আমিও মনে করি আই উড এগ্রি উইথ আসিফ ভাই, আসলে এখন অপরচুনিটি অনেক ইউথদের জন্য, তরুণদের জন্য। তারা যদি মনে করে তারা উদ্যোক্তা হবে, আসলে এখন অপরচুনিটি ইজ লিমিটলেস। আমরা দেখছি যে বাংলাদেশ এমনি ওভারঅল ইজ অন আ গ্রোথ ট্র্যাজেক্টরি, যেটা আসলে অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রির থেকেও অনেক বেশি দ্রুত আমাদের জিডিপি বেড়ে যাচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে ইউথই আসলে এখানে দ্য পাওয়ার অফ দিস গ্রোথ, এবং ইউথকে আসলে এই অ্যাডভান্টেজটা নিতে হবে। এই 4IR এর যে ওয়েভটা চলছে, কোভিড আসার ফলে এই ওয়েভটা আরো স্ট্রেনদেন হয়েছে। সবকিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে, মার্কেটস ডিজিটাইজ হচ্ছে, ডিস্ট্রিবিউশন চ্যানেলস ডিজিটাইজ হচ্ছে, মার্কেটিং অ্যাক্টিভিটি গুলা অনেক সহজ হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে। সো এগুলোর অ্যাডভান্টেজ নিতে হবে, এই অনলাইন মার্কেট প্লেসের অ্যাডভান্টেজ গুলা নিতে হবে। অ্যান্ড আমাদের যে আইডিয়াগুলো আছে, যে আইডিয়া টু রিয়েলি সলভ কাস্টমার প্রবলেমস ইন আ ইউনিক ওয়ে, এইটা আসলে ভিশন নিয়ে অ্যান্ড প্যাশনেটলি ড্রাইভ করতে হবে। And নিজের দিকে you also have to focus নিজের upskilling to make sure that me as a person is the best person to deliver this product to the customer. So নিজেকে তৈরি করতে হবে। আমার মনে হয় যে এখানে support is always going to be there, এবং আমরা সবাই যদি একসাথে collaborate করি, we will definitely be there to support. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপু। এবার যাচ্ছি হাফিজ ভাইয়ের কাছে, আপনার লাস্ট ফিউ ওয়ার্ডস টু আওয়ার অডিয়েন্স। লাস্ট ফিউ ওয়ার্ডস হচ্ছে, যে কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন, যে ওয়েবিনার আজকে করলেন, এটার আমি ফলো আপ আমরা দেখতে চাই, এটার ফিডব্যাক দেখতে চাই। সো আজকে এখান থেকে এই প্ল্যাটফর্মটা আপনি তৈরি করে ফেলেন, আপনার উদ্যোগেই হোক। আমরা আপনার সাথে, আপনার যাত্রার সাথে আমরা সারথি হয়ে থাকবো। আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা আপনি পাবেন। উদ্যোক্তাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হোক এই ওয়েবিনারের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. Thank you very much. Thank you very much for your participation and your thoughts. কারণ আমি বলি যে আমাদের ইউনিভার্সিটি আসলে শুধুমাত্র চাকরি প্রার্থী তৈরি করার কারখানা কেন হবে? আমরা ইউনিভার্সিটিতে বছরে, ঢাকা ভার্সিটির কথাই বলি, বছরে 35,000 ছাত্র ভর্তি হয়। তো এখান থেকে সবাই চাকরি পাওয়ার জন্য বড় হয়। কিন্তু আমরা যদি বছরে 100 ছাত্রকে একটু ট্রিম করতে পারি, 100 ছাত্রকে তৈরি করতে পারে যারা আসলে এরকম আইডিয়া মাইন্ডসেট নিয়ে কাজ করবে, যারা ইনোভেশন নিয়ে কাজ করবে, এই 100ই কিন্তু তার ব্যাচের সবাইকে কিন্তু এঙ্গেজ করে ফেলতে পারে জবে। সো এটা সবাই জব খোঁজার জন্য বড় না হয়, তারা যদি জব ক্রিয়েশন করে, আলটিমেটলি হয়তো উইদিন 5 ইয়ার্স আমাদের যে 1 কোটি 1.5 কোটি মানুষ বসে আছে বেকার, এদেরকে আমরা এঙ্গেজ করে ফেলতে পারবো। আমি হোপফুল বাংলাদেশের 2030 পর হয়তো চাকরি দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। আমি খুবই অপটিমিস্টিক ভাই। হয়তো 10 বছরে, যেটা জাতি ইউএন এরও কিন্তু গোল আছে, মানে আনএমপ্লয়মেন্ট রেট 5%-এর নিচে নামিয়ে নিয়ে আসা, হাঙ্গার 5%-এর নিচে নামিয়ে নিয়ে আসা গ্লোবালি। আমার কাছে মনে হয় আমাদের ছাত্ররা এত জব ক্রিয়েট করবে, মেবি উইদিন 2030 বাংলাদেশ হবে ল্যান্ডমার্ক। অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিভিন্ন জায়গা থেকে অনেক ভালো ভালো ইনভাইটেশন মানে পেয়ে যাচ্ছেন। সো আমাদের দেশ, আমরা আসলে বাঙালিরা, এরা হচ্ছে মানে খুবই আনপ্রেডিক্টেবল জাতি।
এরা যখন যেটা ধরে সেটা শেষ করে ছাড়ে কিন্তু। তো আমরা যদি এইবার এন্টারপ্রেনারশিপ ভাইবটাকে ধরেছি, জাস্ট এটাকে 5 বছর গো করতে দেন, 5 বছর চলতে দেন, দেখেন আমরা কোথায় চলে যাই। আমরা হয়তো আশেপাশে ইন্ডিয়া তো এখন আমরা জিডিপিতে ক্রস করেছি, হয়তো আশেপাশে যেমন স্কিলের কথা বলি, আমাদের ছাত্রদের স্কিল বাড়াচ্ছি আমরা। ধরেন অ্যাজ এ নেশন জার্মানির প্রায় 80% মানুষের মাল্টি স্কিল আছে, ইংল্যান্ডের আছে 42% মানুষের মাল্টি স্কিল, বাংলাদেশের মাত্র 4% মানুষের মাল্টি স্কিল আছে। তা আমাদের ছাত্র যদি এন্টারপ্রেনারশিপের পাশাপাশি নিজেকে তৈরি করে, তারা গিগ ইকোনমিতে কাজ করে, প্ল্যাটফর্মে কাজ করে, আলটিমেটলি আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সিং এ কিন্তু নাম্বার 2 ইন টার্মস অফ মানে ফরেন রেমিটেন্স আর্নিং বাংলাদেশে, সরি আমাদের সারা পৃথিবীতে ফ্রিল্যান্সের সাপ্লায়ারে বাংলাদেশ নাম্বার 2। তো আমাদের এই ছাত্ররা যেহেতু জেগেছে, আমার মনে হয় এদেরকে আর ঘুমাতে দেওয়া উচিত না, এর আগামী 5 বছর কাজ করুক। এই 5 বছরে কিন্তু ইয়াং জেনারেশন বাংলাদেশকে অন্য একটা হাইটে নিয়ে যাবে, আই বিলিভ সো। সো আমরা উই আর ভেরি হোপফুল, আমরা সবাই মিলে একটা ইকোসিস্টেমে তো নিয়ে আসা উচিত। এখানে আমাদের গভর্নমেন্টও হোপফুলি আসবে, আপনি তো গভর্নমেন্টেরই পার্ট, আলটিমেটলি আপনি এসে গিয়েছেন। সো এখানে আমরা এখন শুধু শুরু করা বাকি। সো হোপফুলি আমাদের পরবর্তী প্রোগ্রাম হবে যে আমাদের কোনো একটা এরকম মানে ওভারঅল সবকিছু মিলিয়ে প্ল্যাটফর্ম, সেখান থেকে আমরা আবার পরবর্তীতে আমরা প্রোগ্রাম নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ হাফিজ ভাই, থ্যাংক ইউ ফারহানা আপা, থ্যাংক ইউ আসিফ ভাই, ইউ আর অলওয়েজ ইন আওয়ার হার্ট. See you soon in another program. Thank you very much.